উনি আমার সাথে সেক্স করতে চায়, আমি অনেকবার বাধা দেই, পরে আমাকে থাপ্পড় মারলো একটা। তারপর অনেক জোর জবরদস্তি করার পরে ওই ছেলেটা আমার হাত ধরছে, মানে ইয়ে করছে, তারপরে উনি আমার সাথে মানে জোর করে এই কাজটা করে। তারপর ওই ছেলেটা আমার সাথে আসার পরে ওখানে ওই জিপের ভিতর আমার সাথে 3 জন ছিল, ওখানে আমার সাথে ওরা খারাপ কিছু করার পর ওটা ভিডিও করে রাখছিল। ভিডিও করে রাখার পরে মানে আমাকে রেপ করে, মানে 3 জন মানুষ আমার মানে হাত মানে ওনাতে আমার মানে এত চিল্লাচিল্লি করছি, মানে ওখানে দেয়া বাড়িতে কেউ ছিল না। তোমার সঙ্গে ওনার কোন ধরনের অনৈতিক সম্পর্ক আছে? হ্যাঁ আছে। সো কোন জায়গায় তুমি এসকেপ করতে পারোনি, ইনফ্যাক্ট স্কেপ করা যায় না। হ্যাঁ বলো, একেবারে ছোটবেলা যেখান থেকে মনে আছে যা তুমি বলতে চাও। ছোটকালে অনেক আমি দুষ্টু ছিলাম, আবার অনেক পাজি ছিলাম, হাসাইতে পারতাম অল্প থেকে মানুষকে। তো আমার নানু ভাই আমাকে বেশি ভালোবাসতো, আমার আব্বু আমাকে বেশি ভালোবাসতো। আম্মু ভালোবাসতো বাট বেশি বকা দিত, শাসন করতে বেশি, হ্যাঁ, যেটা হয় আর কি। হ্যাঁ, আম্মু বেশি শাসন করতো বাট আব্বু একটু সাপোর্ট দিত। আব্বু অতটা বকাবকি করতো, যেটাতে বকাবকি করার মতো তখন বকাবকি করতো। বাট আমার আম্মু যদি আমার গায়ে হাত তুলতো, আমার আব্বু সহ্য করতে পারতো না। কেন বকাবকি করবা, ঠিক আছে রাগ দেখা পাইটাই, কেন গায়ে হাত তুলবা তুমি, মার দিয়ে তো বাচ্চাদের শাসন করা যায় না, এটা বলতো। আচ্ছা। তো আমার সামনে বলতো, তখন আমি বেশি আহ্লাদি হয়ে যেতাম যে আমার আব্বু আমাকে সাপোর্ট দিচ্ছে, আমাকে মারলে পারে, তো আমার আব্বু আমাকে কিছু বললে তখন আব্বুকে বেশি করে নালিশ করতাম যে আম্মু আজকে মারছে, আম্মু এই জন্য মারছে, কেন মারবে, আমি দুষ্টুমি করতেই পারি। তো এই তো নানুর বাসায় থাকতে বেশি পছন্দ করতাম। তো আমার আম্মু এমন মারতো বলে আমার নানু ভাই আমাকে নিয়ে গেছিল, ঘুরতে নিয়ে গেছিল। নানুর বাসায় থাকতাম, পরে নানুর বাসায় স্কুলে ভর্তি হইলাম, স্কুলে যাইতাম। যখন ক্লাস 5-এ পড়ি, তখন ক্লাস 5-এ মানে A+ পাইছিলাম, পরে আব্বু অনেক খুশি হয়েছিল। তারপরে ক্লাস 5। প্রিয় দর্শক, আজকে আমি তুলে ধরতে চলেছি জীবনের গল্প বৃত্তান্ত সম্পর্কে। আর এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর তারপরে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। তো কথা বাড়ানোর চলুন আগে দেখে আসি। থেকে একটা ছেলে আমাকে পছন্দ করতো, প্রথমে পিছিয়ে পড়তো বাট আমি বুঝতে পারতাম না, কয়েকদিন পরে বুঝতে ও কি তোমার সমবয়সী ছিল নাকি বড় ছিল? না, আমার থেকে বড় ছিল বয়সে। তো আমার পিছে পড়তো, মানে আমার পিছে ঘুরে বেড়াইতো। আমি যখন স্কুলে থাকতাম, স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকতো, ফুচকা খাই এই করতো, হাবি যাবি, আবার কিছু কিনে আমাকে পাঠাইতো। ঠিক আছে, আমি তো অবাক, কে পাঠাচ্ছে, কারোর নাম দিয়ে পাঠাইছে, তো বলতো যে তোমার মামা পাঠাইছে কি খালো পাঠাইছে, এরকম আজীব। তো আমি বুঝতে পারতাম না আমার মামা খালো কেন আমার জন্য এগুলো পাঠাবে, কিসের জন্য পাঠাবে, আমি স্কুলে আসছি, বাসায় পাঠাইতে পারে, বাসায় নিয়ে যেতে পারে, কেন স্কুলে পাঠাবে। নানা রকম সল করে আমার জন্য কিছু পাঠাইতো। তো ভালোই বান্ধবীদের বলতাম যে জানি না কে এরকম করে। পরে ওই ছেলেটা আমার সাথে কথা বলতে আসলো। প্রথমে আমার বান্ধবীর সাথে কথা বললো যে তোমার ফ্রেন্ডের সাথে একটু কথা বলতে চাই, ওকে কথা বলবে কিনা। পরে আমার বান্ধবী এসে আমাকে বললো, পরে ভাবে দেখলাম যে দেখি কি বলে। ঠিক আছে, আর আমার পিছনে কোনো ছেলে করলে পর আমার খুব তখন মজাই লাগতো আলাদা, মানে কেমন যেন একটা নিজেকে একটা আলাদা অ্যাটেনশন দিচ্ছে কেউ, সো ইউ ফিল গুড। মানে দিস ইজ 100% ট্রু, ভেরি ন্যাচারাল ফিল। ওকে, মানে আমার মজা লাগতো যে আমার পিছনে কোন ছেলে ঘুরে বেড়াচ্ছে, মনে করতাম কতটা সুন্দরী আমি, এটা আমি মনে করতাম। পরে কথা বলতে গেছি যে বলেন ভাইয়া, বলছি প্রথমে যে ভাইয়া আপনাকে কোথায় যেন দেখছি, বলছে তোমার মানে আমি উষার ভাইয়া হই। উষা তোমার বান্ধবী ছিল? হ্যাঁ। উষা কোন উষা, বলছি তোমার বান্ধবী মানে তোমার নানুর বাসার পাশে যে উষা আছে, ও বলছে আপনি ওর ভাইয়া, হ্যাঁ এই জন্য আপনাকে উষার সাথে এটা কোথাও দেখছি। তো ভাইয়া কি বলবেন, আপনি তো আমার বান্ধবীর ভাই, তো আপনাকে ভাইয়া বলি। তো লজ্জায় শেষ ওই ছেলেটা, তখন লজ্জা পাইছে। বলছি ভাইয়া কি বলবেন, শুধু ভাইয়া বলি। তো বলছে ভাইয়া বলার থেকে তুমি আমার সাথে তুমি তুমি করে বলো, নাই আমার নাম ধরে রাখো, তাহলে আমি খুব খুশি হবো। আমার কেন আপনাকে আমি ভাইয়া বলবো, কেন আপনাকে তুমি তুমি বলতে যাবো, আপনি কে, বা আমার তো কোনো পরিচিত, মানে আপনি আমার বান্ধবীর ভাই হতে পারে, আমার তো কেউ কিছু না যে আপনাকে তুমি তুমি কেন বলবো। তারপরে ওই ছেলেটা আমার পিছে পড়তো, পরে আমার সাথে কথা বলতো, তখন থেকে কথা বলা শুরু। কি নাম ছিল ছেলেটার নাম ছিল মিলন। ওকে। তো কথা বলতাম, দেখা হলে কথা বলতাম, উনি নিজেই কথা বলতো। তাহলে একটা মানুষ কথা বলে তো তাকে অ্যাভয়েড করা যায় না, তো তার জন্য কথা বলতাম, দেখা হতো, কথা হতো। কোথায় গেলে পারে বেশিরভাগ আমার ওর সাথে বেশি দেখা হতো, মানে সেদিনের পর থেকে বেশি দেখা হতো, মানে যেখানে যাই সেখানে দেখি, বুঝি না, অটোমেটিক ঘর থেকে বের হলেই মিলন। হ্যাঁ জি, বুঝতে পারতাম না, যেখানে যাই সেখানে মানে বেশিরভাগ ওকেই দেখতাম।
অন্য মানুষের কাছে চোখে পড়তো না? না, ওই সামনেই পড়তো। আর আমাকে দেখে মিষ্টি মিষ্টি হাসতো। আমি এমনিতে বেশি হাসি, আর হচ্ছে হাসি ঠেকাইতে পারতাম না রাস্তাঘাটে, ঠিক কেমন একটা হাসতেই থাকতাম সব সময়। তো ওই ছেলেটা মানে আমাকে পুরো হচ্ছে 6 মাস পরে প্রপোজ করে। তখন তো আমার সাথে কথা বললো, আর 6 মাস পরে আমাকে প্রপোজ করে। আর প্রপোজ করার পরে আমি যখন আমাকে বলছে তখন তো আমি স্টপ হয়ে গেছি। পরে আমি তুমি বলছি ক্লাস 5 এ থাকা অবস্থায় সে প্রপোজ করে না, তোমাকে? 6। তখন 6 এ? হ্যাঁ, আচ্ছা। ওর চেয়ে তোমার বয়সের ডিফারেন্স কত ছিল ওই সময়টাতে? 6-7 বছর। 6-7 বছর। ও পড়াশোনা করতো মিলন? হ্যাঁ, মানে প্রপোজ করলো, পরে আমি ভাইবে বলবো এটা বলছিলাম। পরে বাসা থেকে বেরোতাম মুখ বেঁধে, মানে ওর সামনে পড়বে এই ভয়ে বোরকা পড়া শুরু করছি। তখন তোর আচ্ছা। সামনে পড়বো, তখন আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে, কিভাবে দেবো, আনইজি ফিল করতাম, তখন ওকে অ্যাভয়েড করে চলতাম। তুমি উষার সাথে বিষয়গুলো শেয়ার করতে না ওই সময় তোমার ভাই? হ্যাঁ, উষা কি অবভিয়াসলি বলতো? ওষাকে মানে বলতাম যে তোর ভাই কেমন, ওকে মানে এটা বলতাম না যে তোর ভাই আমাকে প্রপোজ করছে এখন আমি কি করব। ওকে। আসলে কি তোর ভাই কেমন, ঠিক আছে, তোর ভাই কি কোনো জায়গায় রিলেশনশিপ করতো কিনা, আসলে ওর প্রতি আমার কেমন একটা টান চলে আসছিল তখন। ওকে ওকে। মানে কেমন একটা লাগতো, ওর ব্যাপারে জানতে ইচ্ছা করতো সব সময়, যে ও কি করতেছে, আসলে কি ও কেমন, এমন একটা কিউরিওসিটি গ্রো করেছে। হুম। ওকে। 1-2 মাস পরে ও মানে অনেকের কাছে মানে বলে নাই, কিন্তু ও হচ্ছে বিষ খাইছে। এখন কার জন্য খাইছে, আমার জন্য খাইছে। আমি তো অবাক। 2 মাস পরে? হ্যাঁ, বিষ খাইছে। আমি যে ওকে মানে অ্যাকসেপ্ট করছি কিনা উত্তর দেয় নাই, এই জন্য বিষ খাইছে। মারার মতন হয়ে গেছে জি আমার জন্য। আমি তো দোষারোপ হয়ে গেছি। পরে আমি দেখতে গেছি আমার ওষার সাথে, মানে আমার বান্ধবীর সাথে। পরে বলছে আপনি কেন বিষ খাইলেন, বলছে আমি আপনাকে ভালোবাসি তাই। আমি বললাম তো তাই বলে বিষ খেতে হবে নিজের উপরে? বলছে ভালোবাসেন না মানুষ না পাইলে কি করব, বেঁচে থাকা তো কোনো লাভ নেই। পরে আমি বাসায় চলে আসছি ও যে বিষ খেয়েছে এই গল্পটা তুমি শুনলে কার কাছ থেকে? আমার বান্ধবীর কাছে। উষার কাছ থেকে? হ্যাঁ, ওকে। ডাক্তারের কাছে মানে মেডিকেলে নিয়ে গেছিল ওখান তো থেকে। উষার কাছ থেকে তুমি আর কোনো ইনফরমেশন পেলে না যে কেন বিষ খেয়েছে, কি বলেছে? হ্যাঁ, আমার জন্য নাকি খাইছে। উষা এটা বললো? হ্যাঁ, আর আম্মুর কাছে শেয়ার করছে যে আম্মু, ওর আম্মু জিজ্ঞেস করছে ওষার আম্মু হচ্ছে ওষার ভাইয়াকের কাছে তো তুমি যখন ওর বাড়িতে গেলে ওকে দেখার জন্য, তারপরে কি হলো? ও বাড়ির লোকজন তোমাকে? না আমাকে কিছু বললো না, আমার দিকে কেমন আড়ি আড়ি চোখে তাকাইলো, কেমন একটা রাগ রাগ ভাব। আর তারপর তুমি কথা বললে মিলনের সাথে? হ্যাঁ, তো মানে আলাদাভাবে কিছুক্ষণ কথা বললাম, বলার পরে আমি চলে আসলাম। তারপরে আমি বাসায় এসে সারা রাত ভাবছি, একটা ছেলে, আমি আবার অন্যরকম অহংকার টাইপের মেয়ে না, ঠিক আছে। তো আমি ভাবলাম একটা ছেলে আমাকে এত পরিমাণ ভালোবাসে, তো সে আমার জন্য সুসাইড করতে গেছে, তাহলে সে না আমাকে কতটা ভালোবাসে, ঠিক আছে, আমার জন্য কি না করতে পারে। পরে আমি ভাবছি, সারা রাত ভাবছি, আমি সারা রাত ঘুমাইতে পারিনি। কি আমার জন্য একটা ছেলে সুসাইড করতে যাচ্ছে, এটা তো মানে আমার ভাগ্যর ব্যাপার একটা, মানে ভাগ্যকে অনেক বিশ্বাস করতাম যে একটা ছেলে আমাকে এত ভালোবাসে। পরে আমি অ্যাকসেপ্ট করছি। করার পরে ঘুরতে যাইতাম, মানে ঘুরতে যাওয়ার পরে একদিন আমার মামা, ঠিক আছে, দেখছে। দেখার পর আমাকে বললো যে ওদের ফ্যামিলির সাথে আমাদের মিলে, আমাকে মানে মামা সে রাগ দেখায় নাই, শুধু জাস্ট বলছে যে তোমার কি ওদের ফ্যামিলির সাথে মানে ভাবো তুমি আম্মু, তোমার কি ওর সাথে মিলে, আর তোমার বাবা কি করে আর ওর বাবা কি করে, আর হচ্ছে তোমার ফ্যামিলি আর ওর ফ্যামিলি, তুমি কোথায় থাকো আর ওরা কোথায় থাকে। এটা কি তোমার বাবা জানলো কবে, কিভাবে জানলো? মামা আমাকে ওর সাথে দেখছে তারপরে। ও ঘুরতে দেখে তখন হ্যাঁ হ্যাঁ, এটা বলেছে? তো আমি বলছি মামা শোনেন, ও কোনো কথা বলি নাই, বাট আমি প্রতির উত্তরে আমাকে প্রশ্নের উত্তর অ্যান্সার চাইছে, তা আমি বলছি মামা ওরাও মানুষ আমরাও মানুষ, ঠিক আছে। আর মামাকে আমি ডাইরেক্টলি সেদিন বলছি যে ভালোবাসা কোনোদিন গরিব বড়লোক দিয়ে হয় না, এটা বলছি। মামা তো অবাক, আমার পরে আমাকে মানে চড় মারতে যাচ্ছে। ক্লাস 6 এ পড়ো তুমি? হ্যাঁ, মানে 6 না 7 তখন ক্লাস 7 এ? ওকে। তো 1 বছর পরে মামা মন দেখছে, তারপরে কতদিন তোর সম্পর্ক, আমি বলছি 1 বছর। আমার মামা রেগে গেছে, আমার গায়ে হাত তুলতে যাচ্ছে, মানে মারতে আসতেছে, মারতে তো পারি নাই, মারতে তো পারবেও না, এটা আমার তো আমি পরে কান্নাকাটি শুরু করছি। পরে আমার ফ্যামিলির লোকে সবাই জেনে গেছে যে ওই ছেলেটাকে ভালোবাসে। আমি বলছি তখন ডাইরেক্টলি বলছি ও যতই গরিব হোক, আর একেবারে গরিব হোক, ও যদি রিক্সা চালাই এনে খাই দিতে পারে, তারপরেও আমি ওকে বিয়ে করব, এরকম একটা জেদ ছিল আমার এটা ভেতরে। কি তুমি তোমার ফ্যামিলি সবাইকে বললে ওই মোমেন্টে, ক্লাস 7 এ যখন তুমি পড়ো? হ্যাঁ, আমি তখন বলছি যে আমি ওই ছেলেকে বিয়ে করব, আর এটা পারলে তোমরা ঠেকাবো, ও যদি রিক্সা চলাই এনে খাওয়াই তাও আমি খাবো, সমস্যা নেই,
আর আমি ওই ফ্যামিলিতে মিশে যেতে পারবো। তখন আমার ভেতরে একটা খুব জেদ ছিল। আমার যখন রাগ ওঠে তখন আমি জাতামতা বলে দিই যে আমি যাতে কোটিপতির মেয়ে হোক না কেন, তো আমার হচ্ছে অত কোটিপতি লাগবে না, আমাকে যে ভালোবাসবে, আমাকে অনেক বেশি ভালোবাসবে। আমি সবসময় বলতাম যে ছেলেটা আমাকে বেশি ভালোবাসবে তাকে শুধু ভালোবাসবো আমি, যে আমাকে ভালোবাসবে, আমাকে কেয়ার করবে, আমাকে বোঝার চেষ্টা করবে, ওই ছেলেকে আমি বিয়ে করবো। গরিব হলেও সমস্যা নাই, যদি ভ্যান চালাও খায়, রিক্সা চালাও খায়, কোনো সমস্যা নেই আমার, আমি Okay. খেতে পারবো। ওকে, এটা আমি বলছি ডাইরেক্টলি। পরে বাসা থেকে ওর সাথে মিশতে দিতাম, বাসায় অনেক শাসন করতো আমাকে, শাসন করতো। তখন মাঝে মধ্যে ফোনেও যোগাযোগ করতো, ফোনও আমার কাছ থেকে নিয়ে, মানে ফোন চালাতে পারতাম না, আম্মু ফোন দিয়ে কথা বলতাম, আমি তো তখন ফোন চালাই না। তো তারপরে আমার আম্মুর ফোন দিয়ে কথা বলতাম, আম্মুর ফোন দিয়ে কথা বলবো না, কান্নাকাটি করতাম রাত দিন 24 ঘন্টা, নিজের প্রতি আঘাত করতাম, দেওয়ালে বাড়ি মারতাম, খাইতাম না, সব সময় না খেয়ে থাকতাম, পানি খেয়ে থাকতাম। পুরো মানে 6 মাসের ভেতর 8-9 কেজি কমে গেছিল 6 মাসের ভেতরে। মানে আমি এত ইয়ে হয়ে গেছিলাম, দুর্বল হয়ে গেছিলাম। তো সবসময় কান্নাকাটি করতাম, আমার আম্মু সহ্য করতে পারতো না। পরে আম্মুকে বলছিলাম, আম্মু আমি ওই ছেলের সাথে কথা বলবো, আপনার ফোনটা দেন। মানে আম্মু নিজের ইচ্ছায় পরে দিছিল, আম্মু আমাকে বলছিল না। পরে আম্মু বলছিল যে তোর আব্বু যেন না জানে, তোর হচ্ছে কাকুরার জন্য না জানে, আর তোর মামা যেন না জানে, তো কথা বলবি মাঝে মধ্যে রাত অনেক পরে, ঠিক আছে। আম্মু একটু সাপোর্টেড ছিল। ওকে। ওই মুহূর্তে তোমার বাবা তো জানতো বিষয়টা, তোমার বাবা তোমাকে অনেক লাভ করতো, বাবার ট্রিটমেন্টটা কি ছিল? বাবা মানে তখন আমার সাথে কথা বলা বন্ধ করে দিছিল। মানে বাবা তো বোঝাইতে পারতাম না, বাবার এমনি উল্টো মেজাজ, কেমন একটা রাগ ছিল ভিতরে, অনেক ভালোবাসতো বাট কথা বলা বন্ধ করে দিছিল আমার সাথে। তো তারপরে এরকম মা দিল, পারমিশন দিল মা একরকমের? হচ্ছে মানে পুরো 1 বছর পরে, 1 বছরের বেশি তারপরে আমাকে পারমিশন দিল যে তুই এমন কেন করছিস, পরে তো মারা যাবি এরকম পড়তে করতে। না খেয়ে থাকতাম সবসময়, না স্কুলে যেতে ওই সময়টাতে, পড়াশোনা হ্যাঁ করতে? যাইতাম। আমার ওই সময়টাতে দেখা হতো মিলনের সঙ্গে? হ্যাঁ দেখা হতো, কথা বলতে পারতাম না, আমাকে আমার মামা তো ভাই চাই দিয়ে আসতো গার্ড হ্যাঁ। দিয়ে? আসলে কেমন একটা আটকার ভেতর ছিলাম, মানে এরা ঘোরাচ্ছিলাম না আমি তখন। ওকে। মানে ফোনে কথা বলতাম রাত 12টার পরে, 1টা পরে, মানে সবাই ঘুমায় যেত তখন কথা বলতাম, বেশি না 10-15 মিনিট, জাস্ট কেমন আছো, কি করছো, খাইছো কিনা, এতটুকুই। আর মানে ওর কেমন একটা মানে ও আমাকে ভালোবাসতো কিনা জানি না, বাট আমি ওকে অনেক ভালোবেসে ফেলছিলাম, যে নিজের ফ্যামিলির সাথে যুদ্ধ শুরু করে দিয়েছিলাম, নিজের উপরে আঘাত করতাম, না খেয়ে থাকতাম, তো কথা বলতাম। মাঝে একদিন ওর পুরো 15-16 দিন ফোন বন্ধ ছিল, ঠিক আছে। আচ্ছা। ফোন দিতাম, ট্রাই করতাম, পারতাম না। আর আমার ওই বান্ধবীটা আসাও, মানে উষা আসাও বন্ধ করে দিছিল বাসায়, মানে ওর উষাকে অ্যালাউ করতো না। আচ্ছা। কিভাবে যে ইয়ে করবো, আমি তো ওইদিকে যেতে পারতাম না। আর যেখানে যেতাম সেখানে আমার সাথে আম্মু থাকতো, নাই নানু থাকতো, নানুর বাসায় বেশি থাকতাম না, তো নানু থাকতো, এই তো নানুর বাসায় তখন বেশি থাকতাম, দাদির বাসায় থাকতে ইচ্ছা করতো না। পরে আমাকে ফোন বন্ধ, পরে আমি তো অনেক কান্নাকাটি, মানে কেমন একটা হয়ে গেছিলাম, মানে আমার ভিতরে মাঝে মানসিক সমস্যা হয়ে গেছিল। মানে মানসিক সমস্যা হয়েছিল, মানে আমাকে মানে প্রত্যেকদিন 25টা করে ওষুধ খাওয়া লাগতো। আচ্ছা। মানে ওরকম না খেয়ে থাকতাম, তারপরে একেবারে কেমন একটা হয়ে গেছিলাম। পরে পাবনার হচ্ছে ডাক্তার ছিল, ঠিক আছে, মোহাম্মদ আলী নাম, কুষ্টিয়াতে বসতো ফার্মেসিতে, মানে কুষ্টিয়া লাভলি টাওয়ারে বসতো, ওখানে টাওয়ারের পাশে, ওখানে বসতো ডাক্তারটা, ওখানে আমাকে নিয়ে যেত। আমি কোনো পাগল হয়ে যাইনি, আমাকে পাগল বানাই ফেলছিল মাঝে, ঠিক আছে, আমি পুরো নর্মাল লিঙ্ক হয়ে গেছিলাম। ওকে। তো মানে কি করব বুঝতাম না, আমাকে প্রত্যেকদিন ওষুধ খাওয়াতো, ঘুমের ওষুধ খাওয়াতো, পুরো 1000 পাওয়ারের ওষুধ খাওয়াতো আমাকে প্রত্যেকটা দিন 25টা করে। ওই সময়টাতে? হ্যাঁ, প্রত্যেকটা দিন 25টা করে হচ্ছে 1000 পাওয়ারের ওষুধ খাওয়াতো ফুল। আমি মানে ঘুমায় থাকতাম বেশিরভাগ। আমি দাঁড়াও 25টা করে ঘুমের ওষুধ খাওয়ালে তুমি বেঁচে থাকার কথা? 25টা করে ঘুমের ওষুধ পাওয়ার, মানে 25টা করে নানা রকমের ওষুধ খাওয়াতো। ও তাই বলো এটা? আর ঘুমের ওষুধ তো হচ্ছে একটা করে প্রতিদিন 25টা করে ওষুধ খাওয়াতো তোমাকে? হ্যাঁ। মানে ওই সময়টাতে তুমি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিলে? আমি পুরো ম্যাড না, তারপর ম্যাড বানাই ফেলছিল। ওকে, এটা কে বানিয়ে ফেলেছে? আমার ফ্যামিলিতে। মানে আমি না খেয়ে থাকি, টেনশন করি, সারাক্ষণ কান্নাকাটি করি, কেন করি, ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলছে ওর হচ্ছে মানসিক সমস্যা হয়েছে। ওকে ওকে। তো কেন হয়েছে, আমার আম্মু বলছে একটা ছেলেকে ভালোবাসতো, তারপরে এরকম হয়েছে, এরকম এরকম। ডাক্তারকে তো সবকটা ঘটনা খুলে বলতে হয়, তারপর ডাক্তার বলছে ওর মানসিক সমস্যা হয়ে গেছে। তা আমি তো ফ্রেশ আছি, আমার তো কোনো সমস্যা নাই। আমাকে ওষুধ খাওয়াতাম, ঘুমায় থাকতাম, হাঁটতাম ঢুলে ঢুলে, কোথাও যেতে পারতাম না, মুখ দিয়ে লাল পড়তো, তখন একেবারে অন্যরকম হয়ে গেছিলাম। এই অবস্থায় তোমার পড়াশোনা চলছিল? বন্ধ হয়ে গেছিল তখন। কোন ক্লাসে থাকা অবস্থায়?
হচ্ছে মানে পড়াশোনা মানে এক্সামের সময় এক্সাম দিছি। কোন বন্ধ ক্লাসে ছিল। থাকা অবস্থায়? ক্লাস 9। ক্লাস 9-এ। ওকে। 8 থেকে 9 পর্যন্ত মানে পুরো 1 বছরের বেশি ওষুধ খাইছি। এখানে একটা বিষয় একটু নোটিশ করতে চাই সবাইকে, ওর বলার জায়গাটাও একটু অন্যরকম, আপনারা হয়তো বা খেয়াল করেছেন। খানিকটা সময় ও থেমে যায়, নিজের মতো করে বলে, আবার রিটেক করে। ওর পুরো গল্পটা যদি আপনারা জানেন তাহলে বুঝবেন যে আসলে কেন ও অন্যরকম। 18 বছরের প্রিয়াঙ্কা আজকে নিজের জীবনের গল্প বলতে এসছে। এখানে ওর বাবা মেজর, আর্মির মেজর ছিলেন, এবং খুব নিঃসংকোচে আমরা বলতে পারি যে সম্ভ্রান্ত একটা পরিবারে ওর জন্মগ্রহণ হয়েছিল। এটা আসলে কি ধরনের গল্প সেটা না শোনা পর্যন্ত আমি কোনো মন্তব্য করতে চাই না। বলুন, তারপর কি হলো? খুব অফ ট্র্যাকে তুমি তখন ওই মুহূর্তে, বুঝতে পারছি। তারপর কি হলো? ক্লাস 9-এ পড়ছো। মানে ওষুধ খাইতাম তো মানে তখন আমি ক্লাস 9-এ পড়ি। তখন আমার পড়াশোনা কেমন সায়েন্স নিয়ে পড়তাম। আচ্ছা, আসলে কেমন চাপ থাকতে পারে সেটা তো আপনি জানেন। বুঝতেই পারছি। হ্যাঁ, হ্যাঁ, তো অনেক চাপ ছিল পড়াশোনায়। তো ওষুধ খাইতাম এমন মানে আমি বুঝতাম না। আমি তো বলতাম যে আমার ডক্টরের কাছে বলতাম যে আমার কোনো সমস্যা নাই, আমি ওষুধ খাবো না। তারপর উনি আমাকে ঘুমের ওষুধ মানে খাওয়াইতে বেশি বলতো। মানে ও পাগল, মানে ডাক্তার বললো যে ও আস্তে আস্তে পাগল হয়ে যাবে এরকম করতে করতে। না খেয়ে থাকতে, ঘুমাইতে পারতো না। না ঘুমাইলে পারে, না ঘুমাই না বলে ও মানে ডাক্তারটা আমাকে ঘুমের ওষুধ দিছিল। তো তারপরে আস্তে আস্তে ওরকম যখন আমি একেবারে নর্মালি হয়ে গেলাম, তখন হচ্ছে মুখ দিয়ে লালা পড়তো, তখন খেতাম। তারপর ওষুধ খাওয়ার পর আমি মোটা হয়ে গেছি। এই তো মানে ডাক্তাররা শুধু টাকা চিন্তা করে, আসলে কি আমার কি সমস্যা সেটা তো জানতে সে বোঝার চেষ্টা করলো না। আমার কাছ থেকে শুনতে পারতো কি সমস্যা আমার, কেন উনি আমাকে, এটা আমার মনে হতো যে উনি আমাকে কেন এরকম ওষুধ, উনি বুঝতো নাকি আমার মানসিক সমস্যা হয়েছে। বাট আমার তো, আমি নিজের কাছে মনে করতেছি আমি তো নিজের কাছে একটা পারফেক্ট। বুঝতাম না কিসের জন্য ওষুধ খাওয়াইতো। ওষুধ খাওয়াইতে চাইতাম না। ওষুধ খাওয়ানোর জন্য অনেক মার খাইছি। বাট তো মানে আমার আব্বুর একটা ফ্রেন্ড ছিল। ফ্রেন্ডের ছেলে মানে আমাকে অনেক পছন্দ করতো। মানে আব্বুর ফ্রেন্ড আমাকে পছন্দ করতো অনেক ছোটকাল থেকে, মানে পছন্দ করে রাখছিল যে ওনার ব্যাটার বউ মানাবে, মানে বৌমা মানাবে, এরকম একটা ইয়া ছিল। তো যখন বড় হব মানে বয়স পূর্ণ হবে, মানে 18 বছরের আগে বিয়ে পড়াই রাখছিল। 18 বছর যখন পূর্ণ হবে তখন আমাকে বিয়েটা মানে এই সময় তুলতে চাইছিল, ঠিক আছে। মানে বিয়ে পড়িয়ে রেখেছিল তোমাদের? বিয়ে পড়াই রাখতে চাইছিল। ওকে। মানে একটা ছোটখাটো অনুষ্ঠান করে বিয়ে পড়াই রাখছিল, বাট ওদের বাসায় যাবো না, কিন্তু অনুষ্ঠান হবে ছোটখাটো। তারপরে যেদিন বিয়েটা তুলবে সেদিন আরো বেশি অনুষ্ঠান হবে। তো বিয়ে পড়াই রাখতে চাইছিল। আমি তো বিয়ে করবো না ছেলেকে। তোমাকে এসে বললো কি এই ঘটনাটা? আম্মু বলছে। কি বললো? আম্মু বলছে যে তোর আঙ্কেলের ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছে, এখন তুই কি বিয়ে করবি কিনা। আমি বলছি মা তুমি, মানে আমার আম্মুকে তখন আমি খুব কান্নাকাটি করে বলছি, আম্মু দেখো আমি মিলনকে অনেক বেশি ভালোবাসি, আর ওর জন্য এত কিছু তোমাদের সাথে করলাম, তোমাদের বোঝার দরকার ছিল যে আমি এমন ভাবে কথা বলছি যে তোমার বোঝার দরকার ছিল, যার জন্য আমি এতদিন না খেয়ে থাকছি, নিজের পরে আঘাত দিছি, তাকে ছাড়া আমি কেমন করে অন্য ছেলেকে বিয়ে করতে পারি, এটা তোমার কাছে বলো। আর আম্মুকে উদাহরণ দিছি যে তুমি আমার জায়গায় থাকতে কি করতে তুমি তখন। আম্মু তো কোনো কথা বলতে পারে না, তখন তো আম্মু চুপ হয়ে গেছে। আর আম্মু বলতেছে তোর ভালোর জন্য আমরা তোকে বিয়ে ঠিক করছি, মানে মিলনের ফ্যামিলি থেকে তোর এই ছেলের সাথে বিয়ে হলে পারে অনেক ভালো হবে। ওকে, এটা বলছিল। তখন ভাবছি যে না আমি বিয়ে করব না, ঠিক আছে। তারপরে আমার বান্ধবী ছিল, সবচেয়ে বেস্ট ফ্রেন্ড নাম ছিল সোহা। ও আমার অনেক বেস্ট ফ্রেন্ড ছিল, মানে ওর কাছে আমি সবকিছু এভরিথিং যা যা আমার লাইফ হতো, ওষুধ খাইতাম, এগুলো সবকিছু এভরিথিং ওর কাছে শেয়ার করছি। তো তারপরে সোহা আমাকে মানে ওর ফোনটা নিয়ে আসলো, মানে আমার বাসায় বিয়ে, ঠিক আমার সোহা বান্ধবী তো বেস্ট ফ্রেন্ড, ও আসছে মানে এই ইয়েতে আসছে। আসার পর আমি বলছি দেখ আমি তো বিয়ে করতে পারবো না। তো ও তো সবকিছু জানে, এভরিথিং সবকিছু জানতো। তো তারপর আমি বললাম তুই ফোনটা দে, আমার আম্মুর ফোন দিয়ে আর কথা বলা যাবে না, আম্মুর ফোন নেওয়া যাবে না, আম্মু তো ফোন দিবে না আমাকে আর। মানে আম্মু তো তখন ফোনটা কোথায় রাখছে আমি খুঁজে পাইনি, আম্মুর কাছে রাখতো সবসময়, কিভাবে নিবো আর কার ফোন দিয়ে কথা বলবো। তো সোয়ার ফোন মানে ফোন দিয়ে কথা বলছি। ফোন দেওয়ার পরে ওর সাথে কথা বললাম যে তারপরে ওর সাথে মানে পুরো 4-5 দিন পরে আমার কথা হলো, মানে বিয়ে ঠিক হওয়ার পরে, যে বিয়ে যেদিন হবে তার 4-5 দিন আগে একবার কথা হলো। তারপর ফোন দিচ্ছি, ও তো বলছে তোমার এতদিন কি হয়েছিল। আমি তো অনেক ঘটনা সব বললাম যে আমার বিয়ে ঠিক হয়েছে আমার মানে আব্বুর ফ্রেন্ডের ছেলের সাথে, তো আমি এখন কি করব। ও আমাকে বললো যে 5 মিনিট পরে তোমাকে ফোন দিয়ে ডিসিশন জানাচ্ছি।
আমি বলছি যে আমি এখানে থাকবো না, প্লিজ তুমি জাস্ট বলো তুমি এখন কি করবা। হয় আমি এখানে থাকবো না, তুমি যদি আমাকে তোমার কাছে মানে যেতে পারলে তোমার কাছে যাবো, না হলে আমি সুসাইড করবো, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। এটা মিলনকে বললা তুমি? হুম। ওকে, তারপর? তো তারপরে মিলন আমাকে বললো যে আমি তোমাকে 5 মিনিট পরে ফোন দিয়ে জানাচ্ছি। তো 5 মিনিট পরে ও আমাকে ফোন দেয়, মানে ফোন দেওয়ার পরে মানে আমার বান্ধবীর কাছে তখন ফোন ছিল, আমার কাছে ছিল না 5 মিনিট পরে। সোহার কাছে? হ্যাঁ, ছোঁয়ার কাছে ছিল। তো ছোঁয়া আমাকে ফোন নিয়ে এসে বললো যে ফোন দিছে, তুই কথা বল, মানে রুম আটকে তারপর কথা বলছি। তো ও আমাকে বললো যে তুমি বাসা থেকে পালাই আসো, কিভাবে আসবা সেটা আমি বলে দিচ্ছি। তুমি রাত্রেবেলা রাত 12টার সময় তুমি আসবা, কিভাবে হোক রাত্রেবেলা, মানে রাত্রেবেলা সবাই ঘুমাই থাকবে এই সময়। 12টা বলতে নির্দিষ্ট টাইম দেয় নেই আমাকে, যে সময় সবাই ঘুমাই যাবে তখন সেদিন তুমি সোহাকে তোমার কাছে রাখবা, ঠিক আছে? সেদিন রাত্রে সোহার সাথে থাকবা, এরকম একটা ইয়ে করবা। আম্মুকে বলবা তো আজকে রাত্রে সোহার সাথে থাকতে চাই, এরকম। তো সোহার ওর বাড়িতে ম্যানেজ করলো, পড়ার পরে আমার কাছে আসলো সেদিন রাতে থাকার জন্য। তো রাত মানে ও ছিল, পরে বোর কাটছিল আমার। পরে মানে সোয়াকে রাত্রেবেলা আম্মু সবাই ঘুমাই গেল, পরে আমরা গল্প করতেছি, শুধু মনে হচ্ছিল কখন ঘুমাইবে কখন এরা ইয়া হবে। তো সবাই ঘুমাই যাওয়ার পরে সোয়া আমাকে সবকিছু ইয়ে করলো। সোয়া চাবি মানে আমি রেখে দিছিলাম আম্মুর কাছ থেকে, চাবিটা আমি কিভাবে রাখে মানে তোমাদের কি প্ল্যান ছিল তোমরা বাসা থেকে পালিয়ে যাবে? হ্যাঁ। প্ল্যানটা কখন করলা? 5 মিনিট পরে ডিসিশনটা আমাকে জানাইছে। মানে হচ্ছে চাবি রেখে দিছিলাম আম্মুর কাছ থেকে। তো আম্মুর কাছ থেকে রাখার পরে পরে রাত যখন 12টা 12:30 যখন বাজে তখন আমি রেডি হই। 5 মিনিটের ভেতর রেডি হয়ে বাসার সামনে ওকে মানে আসতে বললো, ওর বাইক ছিল। তারপরে আমি বাসার সামনে আসি, পরে আমার বান্ধবী আমাকে হেল্প করছে বাসা থেকে বেরোনো, গেট খোলার থেকে। তো বাসার বাহিরে যখন মানে ও সবকিছু করছে, পরে আমি বেরোইছি। ও গেট খোলার পরে মানে আমি বেরোইছি, তখন আমরা চলে যাই ওর বোনের বাসায়। ওর বোনের বাসা আগে থেকে বলে রাখছিল নাকি। পরে ওর বোনের বাসা কুষ্টিয়াতে। হ্যাঁ, কুষ্টিয়াতে যাই। যাওয়ার ভেতরে রাস্তার মাঝখানে আবার পুলিশ গার্ড ছিল, পুলিশের ইয়ে ছিল, মানে চেক ইন চলছিল। মানে তুমি বাসা থেকে বের হলে তারপর? হ্যাঁ, মানে পুলিশের চেক ইন ছিল মানে রাস্তায়, ঠিক আছে? যখন আমি ওর বাইকে উঠে চলে যাই তখন। তো রাস্তায় যাওয়ার পরে ওরা আমাকে জিজ্ঞাসাবাদ করে কোথায় যাচ্ছেন, কি করতেছেন, কে এটা। তো ওখানে আমি কি বলবো, মানে ওখানে মানে অনেক রকমের কথা বলা হয়েছে। তারপরে আমি বলছি যে আমার বোন, মানে ও বলছে যে আমার বোনের হচ্ছে শাশুড়ি অসুস্থ, ওনাদের কাছে দেখতে যাচ্ছি, ঠিক আছে? পরে ওই পুলিশটা আবার ঘুষ চাই। হ্যাঁ, আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এটা কার বাসা ঠিক করে রেখেছিল? ওর বোনের বাসা, মিলনের বড় বোনের বাসায় বলে রাখছিল। তুমি তো বাসা থেকে বের হয়ে গেলা, তো বাসা থেকে কি কি নিয়ে বের হলা? বাসা থেকে মনে করেন আমার গোল্ডের কিছু ছিল, মানে নিতে চাইছিলাম না, পরে নিছি। গোল্ডের কিছু নিছি আর কিছু টাকা নিছিলাম। কত টাকা? 10-12 হাজার টাকা নিছিল, বেশি নেই নাই, মানে অনেক টাকা ছিল ওখানে, জাস্ট 10-12 হাজার টাকা নিছিলাম আমি। কি পরিমাণ গোল্ড নিয়েছিলে? আমার হচ্ছে বিয়েতে যা মানাইছিল, কানের দুল, হার, তারপর সীতাহার, এগুলা মানে এভরিথিং যা যা লাগে সেগুলো ছিল, বালাটা সব নিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, তুমি যে বাড়ি থেকে বের হচ্ছ, তুমি কি এটা জানতা যে এই বের হওয়ার মানেটা কি বা এটার পরিণতি কি হতে পারে? আমার মানে এ ছিল যে আমি বেরোয় যাওয়ার পর ওর সাথে পালিয়ে বিয়ে করতে চাইছিলাম, ঠিক আছে? আচ্ছা, বিয়ে করার পরে মানে কি মানে ইচ্ছা ছিল মানে ও কিছু করবে, এরকম একটা ইয়ে ছিল, দুজন মিলে সংসার চলে যাবে। হ্যাঁ এরকম। লেখাপড়া তখন তোমার কি অবস্থা? লেখাপড়া, এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষার আগ মুহূর্তের ঘটনা এটা? তো ওর বোনের বাসা যাওয়ার পরে কাজী আসে, মানে দুপুরের দিকে কাজী আসার পরে কাজী বলে যে মেয়ের বয়স বুঝি নাই, ঠিক আছে? তো বিয়েটা কিভাবে হবে, আর মেয়ের তো কোনো গার্জিয়ান নাই। তো ওরা আবার প্ল্যান করছে যে ওদের বাসা থেকে মানে মিলনের বোনের বাসা থেকে কয়েকজন ইয়ে দিল, পরে বললো যে এটা বাবা সাজবে এরকম, ঠিক আছে? তো আমাকে শিখাই দিল ওরা যে এটা বলবা। কাজী মানে চলে গেল রাগবাগ করে, পরে আরেকটা কাজী নিয়ে এসছে। ওই কাজীটা আসার পরে বিয়ে পড়াইছে। ওই বাবা মা সাজাইছে, ওরা বাবা মা হয়েছে, মানে বাবা ভাই এরকম, বাবা চাচা এরকম সাজাইছে। সাজানোর পরে ওরাই মানে আমার সাক্ষী দিল। পরবর্তীতে শেষ পর্যন্ত বিয়েটা হলো, সবাই চলে গেল খাওয়া দাওয়ার থেকে, এভরিথিং সবকিছু শেষ। পরে মানে আমাদের জন্য একটা রুম ছিল, ওই রুমে যাই, পরে আমরা দুজনা গল্প করি। সেদিন কিছু হয় না। তো ও হচ্ছে মানে ফোনে কথা বলা শুরু করলো, ফোনে কথা বললো ফুপ্পির মেয়ের সাথে, বাট ভালো। ফুফির মেয়ে তো ভাই বিয়ে করছে, এটা ফোন দিতেই পারে, স্বাভাবিক। ওকে।
তো কথা বলেই যাচ্ছে নানা রকম হাসাহাসি, বাট আমি ওর পাশে বসে রয়েছি, শুয়ে রয়েছি, আমার পরে দিয়ে কোনো কেয়ারই নাই। তো সেদিন রাতটা ক্ষেত্রে ঘুমাই গেছি পরে। আর তারপরে দিন রাতে এরকম কথা বলতেছে, আমি জিজ্ঞাসাবাদ করি, তারপর আমার চর মারে যে হচ্ছে কথা বলতে পারে স্বাভাবিক, আমার বোনের সাথে কথা বলছে, তোমার সমস্যা কি? আমি যে কথা বলে মানুষ এমন কথা বলে না কেউ। সেকেন্ড দিনেই তোমার গায়ে হাত তুললো? হ্যাঁ। ওকে। তারপরে কয়েকদিন পরে ঈদের দিন আমার গায়ে হাত তোলে, বলি যে কোথাও যাব, ঘুরতে যাব, নিয়ে মানে আমার বান্ধবীর বাসায় যেতে চাইছিলাম, নিয়ে যাবে না। ওকে ফাইন, সমস্যা নাই। বাট ঈদের দিন আমার গায়ে হাত তোলে, 3টা চড় মারে। অনেক কষ্ট পাইছিলাম সেদিন, যে আমার লাইফে আমি কোনোদিন আমার কেউ মারি নাই। আমি ওই সময়টাতে মিলন কি করতো, পেশায় কি ছিল? পেশায় আসলে কিছু ছিল না, বোনের বাসায় বসেছিল। ওর হচ্ছে ব্যবসা ছিল, কার সাথে শেয়ারিং ছিল, মানে ওই মাছের একটা হ্যাচারি ধরনের হচ্ছে ইয়ে ছিল, ওটাতে শেয়ারিং এ ছিল। তো তারপরে আমার গায়ে হাত তুলো, আমি অনেক কান্নাকাটি করলাম। পরে আমি মানে আমি বললাম আমার বাড়ি যেতে চাই। ওকে। তো বাড়িতে আমার আম্মুর নাম্বার আমার মুখস্থ ছিল, আম্মুকে ফোন দেই, আম্মু আমার ভুল হয়ে গেছে, আমি বাড়ি আসতে চাই। 15 দিনের ভেতর বাসায় চলে আসি আমি। ওকে। আমার আম্মু নিয়ে আসে। পরে মানে আমার মামা খালু এরা বলছিল যে আগে থেকে নিষেধ করছিলাম, কেন গেলি? 15 দিনের মাথায় তুমি বুঝতে পারো হ্যাঁ। ভুলটা? হ্যাঁ। তো গিয়ে তুমি কি পেলা ওইখানে? কি বাসায় গিয়ে তুমি কি দেখলা? বাবার কি অবস্থা, মার কি অবস্থা, ফ্যামিলি সব? আব্বু মানে আব্বু ঠিক ছিল না, আব্বু তো হচ্ছে অসুস্থ ছিল। হুম। তো আব্বু স্ট্রোক করছিল এটা আমি জানতাম না, আব্বু কথা বলতো না আমার সাথে, এটা ন্যাচারালি। আর অন্য সময় আব্বুর সামনে থাকতাম না, রুমের ভিতর সবসময় থাকতাম, বুঝতাম না যে আব্বুর কি হয়েছে আসলে। আচ্ছা। আমাকে কেউ কিছু বলতো না। তো এইভাবে আম্মু মানে আম্মু বোঝাইতো যে কি করলা তুমি এটা, আচ্ছা। তোমার ওইটাই ভালো ছিল। আমি পরে আম্মুকে বোঝাইলাম যে আম্মু আসলে আমার মাথায় ঠিক ছিল না, আসলে আমি বুঝতে পারছিলাম না যে কি করব। আর আমি ওকে অনেক বেশি ভালোবাসছিলাম, বাট ও যে আমাকে ভালোবাসে না এটা জানতাম না। ওকে। বাট পরে আমার মামা এসে বলে যে আসলে ওরা হচ্ছে অনেক লোভী টাইপের, মানে ওর আম্মা হচ্ছে অন্যরকম, আর ওরা একেবারে গরিব, ঠিক আছে? মানে ওই যে ব্ল্যাকের ব্যবসা করে, এটা আপনারা বুঝবেন না হয়তো, বা ব্ল্যাকের ব্যবসা করে যে ইন্ডিয়া থেকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, এগুলা নিয়ে এগুলো আসতো। বলে তোমার মামা তোমাকে? হ্যাঁ। আচ্ছা। তো ওরা লোভী ছিল যে তোর সম্পত্তির জন্য তোকে হেল্প করতো, ঠিক আছে, এটা আমাকে বলতো। হুম। তো আমি তখন অতটা ইয়া করতাম না। পরে ওর মনে করে 6 মাস পর ওর মানে ফুপির মেয়েকে বিয়ে করে, আমাকে ডিভোর্স দেয়নি তখনও, হুম। বিয়ে করে। পরে বিয়ের কয়েকদিন পরে ডিভোর্স পেপার পাঠায়, আমি সই করি নাই। ফুপির মেয়েকে বিয়ে করে? হ্যাঁ, আমি সই করি নাই, বাট ওরা বলছে আমি সই করছি। আমি এখন পর্যন্ত সই করি নাই ডিভোর্স পেপারে। ওকে, তারপর? তারপরে মানে বাসার থেকে আমার মামা আমার খালু সবাই চাপ দেওয়া শুরু করলো যে তোর কারণে এরকম হলো, তুই এত বড় একটা মানে কেলেঙ্কারি করলি, ভালোই হয়েছে, এখানে এখন আসিস কেন? পরে কাকুর বাসায় মানে আমার বাসায় গেছি, পরে কাকুরা আশেপাশের মানুষ তো সবাই জানে এইসব ঘটনা, সবাই পাড়ার মানুষ নানা রকমের কথা বলতো, যেটা মানে সহ্য করতে পারতো না। অনেক মারধর খাইছি, ঠিক আছে। পরে আব্বু তো স্টক করছে, আব্বু তার পরে জানতে পারছি আব্বু স্টক করছে। পরে সবার কথা মাথায় নিয়ে এসে বললাম যে ওরা বলে যে আমি যদি চলে যাই ওরা নাকি ভালো থাকে। এটা কারা বলে এটা? আমার মামা খালু কাকু। মানে তোমার কারণে বলে- তোমার বাবা স্ট্রোক করলো, তোমার কারণে ফ্যামিলির এই অবস্থা, এবং হ্যাঁ। তুমি এতগুলো ভুল করলা, এই জন্য তোমাকে সবাই গালিগালাজ করতো, হ্যাঁ, গালমন্দ এটা করতো। মানে আমার মনে হলো তখন যে আমি এদের যদি মুক্তি দিয়ে চলে যাই, তাহলে যদি আমি চলে যাই বাসার থেকে, তাহলে এরা মনে হয় ভালো থাকবে। ওকে। আর আমার মামা আমার খালু বলতো যে আমার মেয়ে আছে, তোর জন্য আমার মেয়ের বিয়ে হবে না, যে এরকম একটা মেয়ে ছিল এরকম করছে, এই জন্য আমি বাসা থেকে চলে আসি। চলে আসার পরে ট্রেনে উঠি রাত্রেবেলা, হ্যাঁ। রাত্রেবেলা ট্রেনে উঠি, সকালে কমলাপুরে পৌঁছাই। হ্যাঁ। কমলাপুরে পৌঁছানোর পরে হচ্ছে একটা আঙ্কেল, মানে উনি আমাকে ফলো করছিল, বাট আমি বুঝতে পারছিলাম যে ফলো করতেছে আমাকে কেউ। হুম। আমি যেখানে যাচ্ছি উনি সেখানে যাচ্ছে, সেম। তারপরে আমি যেখানে বসি, যখন দুপুর 3টার দিকে, 3টা 3:30 এরকম, তখন উনি আমার সাথে এসে কথা বলে। আর সকাল 6টার থেকে উনি আমাকে ফলো করতেছে ওই আঙ্কেলটা। আর 3টার দিকে এসে আমার সাথে কথা বলে যে তুমি কোথায় যাবা, কোথায় এসছো, কার বাসায় যাবা। কত সালের দিকে তুমি ঘটনাটা ঘটো, বাসা থেকে বের হও কত সালের দিকে সেকেন্ড টাইম? 3 বছর আগে। 3 বছর আগে। ওই সময়টা থেকে তুমি প্ল্যান করে বের হয়েছিলে যে বাসা থেকে বের হচ্ছি? কোথায় যাবো এটা ছিল না, কোনো প্ল্যান ছিল না? না। ওকে। আসলে কি আমি ভাবছিলাম যে এদের মুক্তি দিতে চাই, আমার জন্য ওরা অনেক প্রবলেম আছে এটা মনে করছিলাম। তো তারপর উনি আমার সাথে আসে কথা কোথায় এসে তুমি, কোন রেল স্টেশনের ঘটনা এটা? ট্রেনে স্টেশনে আসি, কোন স্টেশনে? পরাদহ। পোড়াদহ স্টেশন? হ্যাঁ। কোথায় এটা? কুষ্টিয়া জেলা। ওকে, তারপর এসে? তারপরে ট্রেনে উঠলাম, হ্যাঁ। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নাম। হুম। ট্রেনে এসে কমলাপুরে নামলাম। হুম। কমলাপুরে নামার পরে ওই আঙ্কেলটা আমাকে
আসে মানে জিজ্ঞেস করে 3:30টার দিকে, সকাল থেকে ফলো করছে। তো আমাকে জিজ্ঞেস করে মামনি তুমি কোথায় যাবা। তখন আমি মানে আসলে অনেক ছোট ছিলাম, বাট তখন বুঝতাম না যে আসলে আমার সাথে কেউ যদি একটু ভালোভাবে কথা বলতো তখন মনে হতো যে এই আমার আপন, এরকম একটা ইয়ে আসতো। আচ্ছা, মানে মানে এ অনেক ভালো এরকম মনে হতো। তখন Okay. আমি অনেক ছোট ছিলাম। ওকে, মানে উনি আমাকে বললো যে মামনি আমার হচ্ছে বাসা আছে, তো আমার বাসায় হচ্ছে আমার মেয়ে আছে, বলছে তুমি আমার বাসায় চলো। বলছি আঙ্কেল আপনার বাসায় আমি যাব না, আপনি প্লিজ আঙ্কেল। মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি ফলো করেছেন। হ্যাঁ। ওকে, তো আমি বলছি আঙ্কেল আমি বাড়িতে চলে যাব, আমার সন্ধ্যার দিকে ট্রেন, আমি চলে যাব, ঠিক আছে আঙ্কেল। আমি হচ্ছে উনি আমাকে বললো যে তুমি আমার বাসায় চলো। আমি বলছি না আঙ্কেল আমি আপনার বাসায় যাব না। তো আমার সন্ধ্যার দিকে ট্রেন আছে, সেটা আঙ্কেলকে বললাম। তারপর আঙ্কেল জেদ ধরছে যে না মামনি তুমি এতক্ষণ বসে রয়েছো, সকাল থেকে কি কিছু খাও নাই, চলো আমার বাসায় যাই হচ্ছে, মানে তুমি আমার বাসায় চলো, খাওয়ার পরে তোমাকে সন্ধ্যার দিকে ট্রেনে উঠাই দিয়ে যাবো। ওকে, হ্যাঁ। তো আমি বলছি আঙ্কেল আপনার বাসায় যাবো, আপনার বাসায় কে কে আছে। বলছে তোমার আন্টি আছে, তোমার হচ্ছে ছোট দুটো আপু আছে, চলো যাই। আমি বলছি না আঙ্কেল আমি যাবো না। পরে উনি আধা ঘন্টা ধরে আমাকে বোঝাইলো যে না মামনি এটা ঠিক না, তুমি বাসা থেকে চলে এসছো রাগ করে, এটা ঠিক না, তুমি বাসায় ফিরে যাও, সন্ধ্যার দিকে তোমাকে ট্রেনে তুলে দিয়ে যাবো। এগুলো আমাকে বললো। উনি বললো যে তুমি আমার বাসায় চলো, তোমার মানে ছোট দুটো আপু আছে আর তোমার আন্টি আছে। তো আমি বলছি আঙ্কেল না আমি যাবো না, হচ্ছে আমার সন্ধ্যার দিকে ট্রেন আছে, আমি যাবো না। উনি বললো যে না চলো মামনি তুমি খাবার খেয়ে চলে এসো, তোমাকে সন্ধ্যার দিকে তুমি আর তোমার হচ্ছে ছোট দুটো আপু আছে ওদের সাথে করে নিয়ে আসবে না, তোমার সাথে তুলে দিয়ে যাবে না। তো আমি বলছি তাই। তো আমি কিছুক্ষণ ভাবলাম বসে যে একটা মানুষ আমাকে এরকম করে জিজ্ঞেস করতেছে, উনি ভালো মনে হলো, ঠিক আছে দাঁড়িয়েছে মুখে অনেক ভালো মনে হলো। ওকে, তো তো তারপরে ওনার সাথে আমি গেলাম। মানে পরে অনেকক্ষণ পরে উনি এতবার করে রিকোয়েস্ট করার পরে আমি মানে একা কি করবো তখন, আমি একা একা মানে বোকা। তো আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো ওনার সাথে গেছি, যাওয়ার পরে উনি রিক্সায় করে যাত্রাবাড়ি নাম ওখানে নিয়ে গেল। ওখানে নিয়ে যাওয়ার পরে ওনার বাসা মানে একটা বাসায় নিয়ে গেল। ওই বাসায় একটা ছেলে একটা মেয়ে আর 3টা মেয়ে ছিল, মানে স্বামী স্ত্রী ছিল আর হচ্ছে 3টা মেয়ে ছিল। তো বলছে যে এটা তোমার আপু, এর নাম হচ্ছে মিথিলা আর এর নাম হচ্ছে সজীব, ঠিক আছে ওই ছেলেটার নাম। আর এদের নাম হচ্ছে ঋতু আর হচ্ছে ডল নাকি ডল, আর এটার নাম কি ছিল মনে হচ্ছে না। তো তোমার এরা হচ্ছে আপু হয়, তুমি এখানে এখন থেকে থাকবা। আমি বলছি আঙ্কেল মানে আমি এখন থেকে থাকবো মানে আমি তো সন্ধ্যার দিকে চলে যাবো। বলছে না তুমি সন্ধ্যার দিকে যাবা, এত কিছুক্ষণ থাকবা তো, এটা বলে। তো মিথিলাদের সাথে কি কথা বলে আমি জানি না। তো কিছুক্ষণ পরে উনি আমাকে বলতেছে আহ, মানে আমার সাথে সেক্স করবে, ঠিক আছে। আমি বলছি কেন আঙ্কেল, এটা কেন, আপনি না আমাকে এরকম বলে ইয়ে করছেন হচ্ছে সন্ধ্যার দিকে দিয়ে আসবেন। বলছে তোমাকে আমি নিয়ে আসলাম, তোমাকে খাওয়াবো হচ্ছে ইয়ে করবো, তুমি কেন আমার সাথে এগুলো করতে পারবে না, এটা আমাকে বলে। তো উনি আমার সাথে সেক্স করতে চাই, আমি অনেকবার বাধা দেই, পরে আমাকে থাপ্পড় মারলো একটা। তারপর অনেক জোর জবরদস্তি করার পরে ওই ছেলেটা ছিল, ওই ছেলেটা আমার হাত ধরছে মানে ইয়ে করছে, তারপরে গনে আমার সাথে মানে জোর করে এই কাজটা করে। তারপর ওই ছেলেটা আমার সাথে তখন আসলে বুঝতে পারছিলাম না যে কি হলো আমার লাইফে, আমি কেন আসতে গেলাম, এটা আমার ভুল ছিল যে আমি কেন আসলাম ওনার কথা শুনে। আর একটা মেয়ে থাকলে কেউ যদি এরকম একটা কথা বলতো যে চলো আম্মু তোমাকে আমি পরে বিকালে তুলে দিয়ে যাব, সেটা যে কোনো কাউকে বলে পারে। সে সারাদিন সারা রাত জার্নি করছে, মানে আমি সারা রাত ট্রেনের ভেতর ছিলাম, আসার পর কি সকাল থেকে কিছু খাইনি, রাতের থেকে কিছু খাইনি। তার মানে তুমি জার্নি করে কোথায় এসেছিলে, কোন একটা স্টেশনে এসেছিলে, কোন স্টেশন ছিল? কমলাপুর। কমলাপুরে ঘটনা এটা। হ্যাঁ। ওকে, এরকম কেউ যদি বলে, এরকম কোনো আশ্বাস দেয় যে মামনি তুমি চলো আমার বাসায়। এর আগে ঢাকাতে আসোনি কখনো? হ্যাঁ, কুমিল্লাতে ছিলাম তখন, ঢাকার উপর দিয়ে গেছি। কখনো স্টে করনি? না না। ওকে, ফার্স্ট টাইম ঢাকায় এসেছো? হ্যাঁ। ওকে, তারপরে উনি আমার সাথে এরকম করে, তারপর মেয়েটার সাথে রাখে, পরে ড্রেস কিনে নিয়ে আসলো, কিনে নিয়ে পরে বলছে যে এখন থেকে এখানে থাকতে হবে। আমি বলছি কেন, আমি বাড়ি যেতে চাই। অনেক কান্নাকাটি করছি, তারপরে ওরা অনেক মানে আমার কথা গ্রাহ্যই করেনি, ঠিক আছে। চিল্লাচিল্লি করতে নিষেধ করছে যে চিল্লাচিল্লি করবি না এখানে, তুই করে কথা বলছে, তুই যদি এখানে চিল্লাচিল্লি করিস তোকে মেরে ফেলবো, এরকম একটা ইয়া। আমি বলছি মেরে ফেলেন। কোথা থেকে আসছো, কি করো, কিচ্ছু জিজ্ঞেস করে? হ্যাঁ করছে এগুলা, যে কোথা থেকে এসছো এগুলা জিজ্ঞেস করছে, কেন এসছো কিসের জন্য। তোমার বাবা যে মেজর ছিল এটাও বলেছো তুমি? হ্যাঁ। তারপরে ওরা তোমার সাথে এই ধরনের আচরণ করেছে? হ্যাঁ। ওকে, তারপরে একটা ছেলের কাছে নিয়ে যাই 5 দিন পরে।
এই 5 দিন কি ভদ্রলোক তোমার সঙ্গে এইসব কাজ করে? না, 5 দিন মানে প্রথম দিন সেটা হয়েছিল, তারপরে 5 দিন কিছু হয়েছিল না। ওকে, মানে ওরা আমাকে অনেক মারছিল, যে আমি জেদ করছিলাম বাসা দিয়ে চলে, মানে আমাকে এখান থেকে যেতে হবে, বাড়ি মারতো যাবো। কারা? ওই মেয়েরা মারতো? হ্যাঁ, মেয়ে না, ওই ছেলেটা মারতো। ছেলেটা মারতো। আর ওই হ্যাঁ। মেয়েগুলো মূলত কে ছিল? ওনার মেয়ে ছিল নাকি না তোমার মতোই ঘটনা? না না, আমার মতন। তোমার মতোই ঘটনা ছিল? হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ, ও আমার মানে আমার সাথে যেরকম কিছু হয়েছে, ওরা হচ্ছে এমনিতে এসছে, ওরা এমনিতে এসছে নিজের কিন্তু? ইচ্ছে এসছে। আচ্ছা, ওকে। ওদের লাইফে এরকম ঘটনা নিজের ইচ্ছায় করছে, বাট আমার সাথে অনেক জোর জবরদস্তি হয়েছে। পরে একটা ছেলের কাছে নিয়ে গেছে 5 দিন পরে, ওনাকে কি সব কথা খুলে বলছি, দেখেন আমি এগুলো করি না, আমি এগুলো করতে পারবো ছেলের না। কাছে নিয়ে গেছে মানে কোথায় নিয়ে গেছে? ওই রুমের ভিতরেই নাকি অন্য অন্য কোথাও? কথা, বাহিরে আমি নাম জানি না। কে নিয়ে গেছে? ওই মেয়েটা মিথিলা। মিথিলা তোমাকে নিয়ে গেছে? হ্যাঁ। কি বলে নিয়ে গেছে? মিথিলা বললো যে যেতে হবে, এখানে এইসব করতে হবে। আমি বলছি না আপু, যাবো না আমি। ওনাদের গাড়ি ছিল, প্রাইভেট কার ছিল, মানে কেমন গাড়ি বুঝাই বলতে পারবো না। ওটার ভেতরে ছেলেটা ছিল আর ওই মেয়েটা ছিল। ওকে, তো ওই যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল ওখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওনাকে সবকিছু বলছি, দেখেন ভাই আপনি আমার বড় ভাইয়ের মতন, আর আমি এগুলো করি না। উনি আমার সাথে কিচ্ছু করেনি, এটা সত্য কথা। ওই ভাইটা আমার এগুলো বলছি ওনার বিবেকে বাচ্চা বলে উনি কিছু করেনি। তো মিথিলার কাছে বলছে না আমি কিছু করবো না, এটা চলবে না, এটা বলছে। তারপর ওই মিথিলা আবার বলছে না নিয়ে এসছি, টাকা দিতে হবে। তারপর উনি টাকা দিচ্ছে, বাট আমার সাথে কিচ্ছু করেনি। ওটা হলো না বলে ফার্মগেট একটা মানে আবাসিক হোটেল আছে, ওখানে নিয়ে যায় আমাকে। ওখানে যায় আমার হয় 4 জন ছিল। অনেক কষ্ট হয়েছিল সেদিন, বুঝতে পারছিলাম না, মনে হচ্ছিল যে মারা যা তখন। মানে সারাক্ষণ একটা অত্যাচারের ভেতর থাকতাম আমি। আমি বুঝতে পারতাম না যে কি করব, মারা যাবো কি কি- কি করব বুঝতে পারতাম না। তারপরের দিন পল্টনে একটা আবাসিক হোটেল আছে, ওখানে নিয়ে যাই। আমার সাথে প্রত্যেকদিন 4-5 জন করে থাকতোই। পল্টনে নিয়ে যেত, আর ফার্মগেট, বেশিরভাগ ফার্মগেট পল্টন। তো ফার্মগেট আর পল্টনে বেশি প্রত্যেকদিনই নিয়ে যেত। তো এই হচ্ছে ফার্মগেট একটা আছে, কি গলি যেন নাম আছে, ওখানে একটা লোক ছিল, মানে ওনার কাছে মাঝে মধ্যে নিয়ে যেত। আর ও মানে প্রত্যেক দিনে 10-20 হাজার মতন ইনকাম করতো আমাকে নিয়ে। এই মিথিলা? হ্যাঁ, 20,000 টাকা ইনকাম করতো আমাকে। মানে আমি যখনই বলতাম না আমি কিছু করবো না, তখনই আমার গায়ে হাত তুলতো, তখনই। আর দিনের পর দিন আমার প্রত্যেকটা দিন 4-5 জন করে থাকতো আর আমার সাথে। তখন মনে হতো যে বাসার থেকে কেন আসলাম, বাসায় কষ্ট হচ্ছিল, এর থেকে এরকম তো কষ্ট হচ্ছিল না। আমার আশাটাই ভুল হয়েছে, এটাই বড় কষ্টকর। প্রত্যেকদিন আমাকে নিয়ে আসতো, রাতে থাকা লাগতো, দিনে থাকা লাগতো। মিথিলার যে বর ছিল ও আমার সাথে সেক্স করতো, মানে মাঝে মধ্যে ইচ্ছা হলে। আর মিথিলাও কিন্তু এই রাস্তায় ছিল। আর আমার মতন মেয়ে একটা আছে, ওকেও মানে নিয়ে এসেছিল এরকম। ও আর আমি প্ল্যান করছিলাম পালাই যাব, পরে ধরে ফেলছিল। সেদিন অনেক মারছিল, অজ্ঞান হয়ে গেছিলাম। পর্দার স্টিল আছে না, ওটা দিয়ে মারতো, মানে হাতের কাছে যা পাতো বটি দিয়ে কোপ মারতে গেছিল। বটি দিয়ে কোপ মারছিল, পায়ের কাছে লাগছিল, কেটে গেছে পায়ের কাছে। 3 বছর এইভাবেই কাটছে। তুমি কোনোভাবেই ওখান থেকে ফোন? পালাইতে পারি নাই। ফোন তো আমার হাতে দিত না, ফোন ওদের নিজের কাছে রাখতো। সবসময় মানে একটা রুমের ভেতর থাকতাম আমি, মানে বাইরে বেরোতে দিত না। আমার সবসময় রুমে, আর ওই আবাসিকে গেলে আবাসিকে, আবার হচ্ছে পল্টনে গেলে পল্টনে, আবার ওই রুমে, এরকম। তো একদিন ওর একটা মেয়ে, ঠিক আছে, ফোন চুরি করে নিয়ে কমলাপুরে আসছিল। তো কমলাপুরে আসার পর আমাকে সাথে করে নিয়ে এসেছিল। আমি একটু ট্যালেন্ট বেশি, যেগুলো খুঁজতে পারি, ওই মেয়েটাকে ধরতেছিলাম। পরে ওই চিন শুধু আমি একটু এড়া পাইছিলাম। তুমি 3.5 বছর পর একবারের জন্য হলো বাইরে আসার সুযোগ পেয়েছো, মানুষের সঙ্গে কানেক্ট হওয়ার সুযোগ পেয়েছো। কি ঘটলো সেই মুহূর্তে? মানে ওয়েটিং রুমে ও আশ্রমে গেছে, আর আমি বইয়ে হেরে বসে, আর আমার আশেপাশে ওর সাথে একটা ছেলে থাকতো, ওই ছেলেটা ছিল না। ওই ছেলেটা বাহিরে কি জন্য স্মোক করতে গেছিল, আর আমি ওয়েটিং রুমে বসেছিলাম। বসে থাকার পরে মানে একটা পুলিশ ছিল, ওনার কাছে যে বলছি সব কথা, ওনার পুলিশে জিআরপি থানায় নিয়ে গেছে। মানে জিআরপিতে নিয়ে যাওয়ার পরে আমি ওই পুলিশের কাছে সবকিছু লজ্জা ঘৃণা বাদ দিয়ে সব কথা, এভরিথিং, সব ঘটনা বলছি। আচ্ছা। তারপর ওনার হচ্ছে মানে সেকেন্ড অফিসার, ওনার কাছে নিয়ে যাই। ওনার কাছে নিয়ে যাওয়ার পর সব কথা আমি বলছি ওনার কাছে সব কথা, সব ঘটনা, এভরিথিং, সব ঘটনা বললাম। তারপর উনি ওই মেয়েটাকে খুঁজতে গেছিল, পুলিশ পাঠাইছিল যে ওই মেয়েটাকে খুঁজে নিয়ে, কিন্তু পাইছিল না। মিথিলা তার আগে আমার মানে ফোন ছিল আমার কাছে, ওই নাম্বারে ফোন দিচ্ছিল। আমি বলছি যে আপু আমাকে দেখেন, পুলিশ ধরছে, এরকম এরকম। তো হচ্ছে ওই মিথিলা তখন পালাই গেছে। মানে আমি বলছিলাম না, পরে বলছি যে কই তুই এইসব। পরে আমি বলছি আপু আমি পুলিশের হাতে চলে এসেছি। তো বলছে যে আমি আসতেছি দাঁড়া। বলছে ডিবি, ওদের হাতে অনেক বড় বড় লোক আছে, ডিবি এসেছিল আমাকে খুঁজতে।
ডিবি পুলিশ। তো ওই ডিবি পুলিশ এসে আমাকে নিয়ে যেতে এসেছিল, বাট আমি ওখান থেকে আমাকে সরাই ফেলছিল, মানে জিআরপি থেকে, ঠিক আছে। আর জিআরপি সবাই বললো যে তোমার এটা কি হয়, আর ওই মিথিলার বর বলছে যে মানে তুই আমার বোন হয় সেটা বলবি আমি গেলে। আমি বলছি, না আমি কেন এটা বলবো, আপনারা যা যা করছেন সব কথা ঘটনা বলে ফেলবো। তো ভয়েতে আসি নাই। পরে ডিবি আসছিল, ডিবির কার সাথে ডিবিকে বলছিল নাকি, তো ডিবি আসছিল, আসার পর খোঁজাখুঁজি করছে কোথায় এসছে ডিবি? কমলাপুরে, যে আমার বোনকে এরকম ধরে রাখছে বিনা কারণে। তুমি তখন কোথায়? আমি হচ্ছে পুলিশদের কাছে। থানাতে? হ্যাঁ, থানাতে মানে কি কোথায় এটা আমি জানি না, মানে আমি চিনি না আসলে। তো পুলিশ তোমাকে কোথায় নিয়ে গেছে? থানায় আমি নিয়ে, মানে ওই কনস্টেবল আমাকে থানায় নিয়ে গেল। আচ্ছা, তারপরে ওই সেকেন্ড অফিসারের সাথে কথা বললাম। ওকে। সেকেন্ড অফিসারের সাথে কথা বলার পরে সেকেন্ড অফিসার আমাকে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল, কোন জায়গায় জানি না, এটা চিনি না। তো হচ্ছে সেকেন্ড অফিসার নিয়ে যাওয়ার পরে উনির কাছে সব কথা বললাম। থানাতে হচ্ছে ওই সেকেন্ড অফিসার ওখান থেকে আমাকে সরাই ফেলছে। পরে ডিবি এসেছিল নাকি, ডিবি এসে জিজ্ঞেস করেছে, ওরা তো না বলছে, মানে সেকেন্ড অফিসার বলছে না এখানে কেউ এরকম মেয়ে ধরে নেই, এই সে হবে যাবে। নিয়ে যাওয়ার পরে আমার ফ্যামিলি নাম্বার নিল, নেওয়ার পরে আমার ফ্যামিলিকে ডাক দিল। আমার আম্মু আসলো, আমার আব্বু আসছে নাই, আমার আম্মু আসছিল শুধু একা। আমার আম্মু এসে আমাকে কতদিন পরে দেখা হলো মার সঙ্গে? পুরো 3.5 বছর পর। 3.5 বছর তোমাকে ওখানে ওইভাবে ঘরের মধ্যে আটকে রেখেছে? হ্যাঁ, 3.5 বছর পরে আমার আম্মুর সাথে দেখা হয়। আম্মু তো কান্নাকাটি, কি হয়েছে, এরা পুলিশরা কিছু বলে না আমার আম্মুকে। পরে আমি বাড়িতে যাই, মানে ওখানে সেকেন্ড অফিসারের সাথে, তো ওনার সাথে পরিচয় হয়। তো তারপরে আমার আম্মুকে ডেকে নিয়ে আম্মুর সাথে যাই, এভাবে বাসায় যাই। সবাই আশেপাশের মানুষ তো নানা রকমের কথা বলে, নানা রকমের কথা বলতে কি কোথায় ছিল, খারাপ হয়ে গেছে, বাজে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বাজে বাজে কথা বলতো, মানে যেগুলো বাজে বাজে কথা বলে আশেপাশের মানুষ, নিজের ফ্যামিলির মানুষ। আমার হচ্ছে খালো, আমার মামা তারপরে হচ্ছে খালামুনি, সবাই বলতো কোথায় বেশ্যা হয়ে গেছে, এতদিন যে বাইরে থাকে সে কি হইতে পারে, কি করছে এতদিন। তো আমার মামা বলতো যে তোর জন্য কি আমার মেয়ের বিয়ে হবে না, তুই কেন এসছিস, যা ছিলি তাই ছিলি, তুই আবার এসছিস কেন, যেখানে ছিলি সেখানে চলে যা তুই, মানে আমি চলে আসলে নাকি তাদের শান্তি হয়, এটা আমাকে বলছে, ডাইরেক্টলি বলছে। বাজারে মুখ পাই না তোর জন্য, 3.5 বছর পরে দেখো ওরে বাড়ি মেয়ে ফিরে এসছে, কই ছিল, এগুলো বলতো। পরে আমার খালু আমাকে মারছে, তারপরে আমার মামা মারছে, মানুষ কথা বললে পরে আসে আমার গায়ে হাত তুলছে। আমার আব্বু তো একেবারে নর্মাল, কথা বলতে পারতো না, মানে স্ট্রোক করার পর মানুষের কি হয়। তো মানে ওরকম মনে হলো কয়েকদিন পরে, মানে 6 মাস আমার বাড়িতে ছিলাম, 6 মাসের ভেতর প্রত্যেক দিনই মনে হয় অত্যাচারের শিকার হতাম। বাইরের মানুষ যদি কিছু বলতো সেটা আমার পরে এসে রাগ ঝাড়তো, মানে রাগটা আমার পরে ইয়ে করতো। কে ঝাড়তো? যে মানে মামা কিছু শুনে আসতো সেটা আমার পরে ইয়ে করতো, মানে আমি শুধু জাস্ট ওদের কাছে একটা সুযোগ চাইছিলাম যে আমাকে সবাই একটা সুযোগ দাও, ভুল তো করছি, সংশোধন হই, কিন্তু আমাকে কেউ একটা সুযোগ দেয়নি। তুমি 3.5 বছর যে অবস্থায় ছিলে এটা তুমি কারোর সঙ্গে শেয়ার করেছো ফ্যামিলিতে? না, কারোর সাথে শেয়ার করিনি। কেউ জানতেও চায়নি তোমার কাছ থেকে? জানতে চাইছে বাট হেরাই গেছি, যে বলছি মানুষের বাসায় কাজ করছি, এটাই কি বলবো, এইগুলো বললে তো আমার আম্মু মরা ছাড়া তাদের উপায় নেই। ওকে। 6 মাসের ভেতরে আমার, মানে যেদিন আমি বেরোয় আসবো তার কয়েকদিন আমার নানুকে বললাম, মানে আমার নানু মানে সহ্য করতে পারতো না যে আমাকে মারতিছে, কান্নাকাটি করতো। তোমার গায়ে হাত তুলতো কে? হ্যাঁ, মামা তুলি নেই, খালো তুলছে বেশি, খালো আর খালামণি। তোমার বাবা কি মানে তখন ফুললি একেবারে বেডে? হ্যাঁ হ্যাঁ, কথা মানে বলতে আমার পারতো আব্বু না? কিছু বলতে পারতো না, আর আব্বু সহ্য করতে পারতো না, শোনার পরে কানতো খালি। তোমার এই যে বাবার যে অবস্থা সেটার জন্য কি তুমি দায়ী ছিলা? হ্যাঁ, বাবা যেরকম ভাবে ফুললি বেডে চলে গেল, স্ট্রোক করলো এবং মৃত্যু শয্যাশায়ী, সেটার জন্য তুমি দায়ী? হ্যাঁ আমি তাই। তারপর তুমি আবারও সিদ্ধান্ত নিলা, তুমি আবারও বাড়ি থেকে চলে আসলা? হ্যাঁ, চলে এসেছিলাম। আসার পরে কি করব, পরে এই যে মানে এসআই ওই ভাইয়ের সাথে যোগাযোগ করি। সেকেন্ড অফিসার হ্যাঁ। যার কাছে থেকে তুমি থানায় গেলা, যার মাধ্যমে? না না, ওনার ফ্রেন্ড, ওনার ফ্রেন্ডের সাথে আমার পরিচয় হয় ওখানে, ঠিক আছে। তারপর ওনার ফ্রেন্ডের, মানে ওনার ফ্রেন্ড আমার প্রতি একটা দুর্বল, মানে ভালোবাসে এরকম একটা, তো আমি তোর কারো ইয়েতে জড়াইতে চাই না, ঠিক আছে। মানে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে তোমার যোগাযোগ কিভাবে?
ওই হচ্ছে মানে জিআরপি যে সেকেন্ড অফিসার ওনার হচ্ছে ফ্রেন্ড। তো জিআরপি সেকেন্ড অফিসার ওনাকে নিয়ে আসছিল যে মেয়েটা অনেক কষ্ট, মানে মেয়েটার মনে অনেক কষ্ট, তুই মেয়েটা অনেক ভালো, ঠিক আছে তুই ওর সাথে কথা বল, তুই কিছু করতে পারিস কিনা, তুই তো হচ্ছে ইয়ের অফিসার। পরিচয়টা হলো কিভাবে? তুমি তো ঘরের তো মধ্যে ছিলা, বদ্ধ একটা পরিবেশে ছিলা, তোমার সঙ্গে এই লোকটার পরিচয়টা হলো কিভাবে? যখন কমলাপুরে মিথিলার সাথে আসি, তারপরে সেকেন্ড অফিসারের সাথে যখন দেখা হয়, সব কথা ঘটনা খুলে পড়ি, তারপরে হচ্ছে এই ওনার ফ্রেন্ডের সাথে পরিচয় হয়। সেকেন্ড অফিসারের ফ্রেন্ডের সঙ্গে? হ্যাঁ, তো ওকে। সেকেন্ড অফিসারের ফ্রেন্ডের সাথে পরিচয় হয়, এবং হচ্ছে যে ফ্রেন্ড সেকেন্ড অফিসারের যে ফ্রেন্ড সেও হচ্ছে মানে সেকেন্ড অফিসার। সেও পুলিশে ছিল? হ্যাঁ। অদ্ভুত একটা বিষয় হচ্ছে প্রিয় শ্রোতা, যে এই মেয়েটি একবার বাসা থেকে ভুল করে বের হয়েছে, সে ফ্যামিলিতে ফিরতে চেয়েছে কিন্তু সে ফিরতে পারেনি। মানুষ একবার ভুল করে, দুইবার করে, তিনবার করে, ও বারবার ভুল করেছে। 3.5 বছর যে ওর যে অসহ্য জীবন, সে অসহ্য জীবন থেকে ও বাড়ি ফিরে গেছে, ওর মা ওকে নিয়ে গেছে, ও নিয়ে গিয়ে ও দেখেছে ওর বাবা ওর জন্য স্ট্রোক করে মৃত্যু শয্যাশায়ী, কথা বলতে পারে না, 2 চোখ দিয়ে পানি পড়া ছাড়া। এবং সেই অবস্থায় ওকে গালিগালাজ করে লোকজন, ওর গায়ে হাত তোলে, ওটা ওর কাছে অসহ্য মনে হয়েছে বাড়ির পরিবেশ। ওই অবস্থায় ও 6 মাস পরে আবার ওখান থেকে বের হয়েছে। এবার যে তুমি বের হলা, এটা কি বাড়ির লোকজনকে বলে বের হয়েছে নাকি এবার তুমি চুরি করে বের হয়েছো? বের করে দিছে আমাকে। বের আর করে দিয়েছে তোমাকে? হ্যাঁ, আর বের করে দিছে বলে চলে এসেছি, যে কিভাবে বের চলে যা, করেছে? চলে যা, আমাদের শান্ত হবে, এটা বলছে ডাইরেক্টলি। আর আমি হচ্ছে 3.5 বছর যে কষ্ট করছি তার থেকে বেশি করছি 6 মাস আমি। তুমি বললে যে 6 মাসে তোমার প্রতি যে অত্যাচার করা হয়েছে সেটা 3.5 বছরের চেয়েও বেশি ছিল অত্যাচারটা। কেন এই কথাটা বললাম? কি হয়েছে তোমার সঙ্গে? মানুষে হাসাহাসি করতো, যেটা 3.5 বছরের থেকে বেশি কষ্টকর ছিল। আমার আম্মুকে খারাপ খারাপ কথা বলতো, যে মেয়েকে খারাপ মানেছিস তুই, মেয়ে ব্যবসা করতো তুই জানতিস, মেয়ে ব্যবসা করতো সেটা তুই, সেই টাকাটা তুই খাইতিস, এগুলো আমার আম্মুকে বলতো। আচ্ছা, যে তুই ভালো করে জানতিস তোর মেয়ে কোথায় আছে, তুই নিয়ে আসলি কিভাবে, এটা আমার আম্মুকে বলে। তুই তো নিয়ে আসছিস, তুই জানতিস নি তুই মানে কোথায় ছিল, তুই তো ভালো করে জানতিস কোথায় ছিল, কি করতো। এগুলো কে বলতো? মানে আমার আম্মুর ছোট বোন বলতো, আমার খালামণি, খালো, মামা এরা বলতো যে তুই তো মেয়েকে ব্যবসা করে মেয়ে ব্যবসা করছে, তুই খাইছিস সেগুলা। আর যার কথা মাথায় রাখা যায়, মানে পায়ে রাখা যায় না, তার কথা মাথায় নিতে হয়েছে আমার মাকে। আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে। আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই, বাট কথা বলতে পারতেছি না। আর আমি ফ্যামিলিতে ফিরে যেতে চাই না, ওরা আমার জন্য কষ্টই আছে, এটাই মনে করি। ফাইন, কেননা আমি তোমাকে থামাচ্ছি বিকজ তুমি অনেকবারই গল্প বলতে গিয়ে আউট অফ দ্য ট্র্যাক হয়েছো। আমি এখানে লিসনারদের কাছে একটু ক্ষমা চেয়ে নিতে চাই বিকজ ও ওরকমই। তুমি বলছো যেটা, যে তোমাকে এক অর্থে বের করে দেওয়া হলো, সবাই এই ধরনের কথা বলতো যে তুই চলে গেলি তো পারিস, তো তুমি সিদ্ধান্ত নিলা তুমি বের হয়ে যাবা। তুমি কি সবাইকে বলে বের হলা নাকি আপনা আপনি আবারও চলে আসলা? সবার সামনে চলে এসছি। সবার সামনে চলে এসছো? হ্যাঁ। কি বললা যে বের আমি হয়ে সবাইকে মুক্তি দিয়ে যাচ্ছে, আমার জন্য সবাই প্রবলেম আছে, তো থাকো তোমাদের মতন তোমরা। আমার কেউ কিচ্ছু বললো না, ঠেকালো না যে যাইতে দে। তোমার বাবার পাশে কখনো বসেছিল? তোমার বাবা যে স্ট্রোক করেছিল, বাবার পাশে গিয়ে বাবা বলতে কথা বাবা বলতে ভুল পারতো করেছি, না। বাবা ভুল করেছি, বাবা আমি সরি? হ্যাঁ বলছি, আব্বু তুমি কানতো, বলেছি যে আব্বু ক্ষমা করে দাও আব্বু, তোমার কথা সেমন শোনা উচিত ছিল, আমি শুনি নাই, খুব ভুল করছি, তোমার কথাই, তোমার ফ্রেন্ডের ছেলেকে বিয়ে করা উচিত ছিল, এরকম একটা মানে আমি খুব ভুল করছি আব্বু, আমাকে মাফ করে দাও। পরে আব্বু কাঁদতে ছিল, কথা বলতে চাচ্ছিল, পারতেছিল না। মাকে বলছি মা ভুল করছি, আর কোন মানে আরেকটা সুযোগ দাও, ভুল করলে মানুষকে একটা সুযোগ দিলে, মানে আমাকে সুযোগ দাও মা। মা কিছু বলতো না। সবার কাছে বলছিলাম যে আজ আমি অনেক ভুল করছি, আর কোনোদিন করব না, আর একটা সুযোগ দাও আমাকে এই সংশোধন করার জন্য। সবাই বলতো কি করবি তুই এখন, তোকে বিয়ে দেওয়া যাবে না। আমি বলছি পড়াশোনা আবার স্টার্ট করবো। কিসের পড়াশোনা স্টার্ট করবি, কে খরচ করবে, এই যে আবি যাবি। আমি বলছি যে আমার আব্বুর আছে, সেগুলা দিয়ে হবে। বলছি কেন, তোর মতন মেয়ের পিছনে এরকম খরচ করবে? আমার বোন বলতো, আমার বোন বড় আপু অন্যরকম নিজের স্বার্থ বুঝতো, মেজ আপু নিজের স্বার্থ বোঝে, যার স্বার্থ। তোর জন্য আমার শ্বশুর বাড়ির মান সম্মান চলে গেছে, ছোট বোন এরকম, বড় বোন আবার কিরকম হয়, আবার এ কেমন হয়, মেজ বোন কেমন হয়, হচ্ছে ছোট বোন খারাপ, হচ্ছে এরাও খারাপ, ঠিক আছে। বলতো যে তোর জন্য আমার কথা শোনা লাগে, তুই মরতে পারিস না, মরতে পারিস না। যখন আমার আপু, মানে আমি মরে যেতেও চাইছিলাম, মানে যখন আমার বড় আপু বলে যে তুই মরতে পারিস না, তখন আমি গলায় রশি দিছিলাম, বাঁচাই ফেলছিল আমার মানে আম্মু কয়েক পাড়ার মানুষরা এরা বাঁচাই ফেলছিল যে তুই মরতে পারিস, 6 মাসের ভেতরে এগুলা, তুই মরতে পারিস না।
হচ্ছে তোর জন্য বিষ কিনে নিয়ে আসবো, দড়ি কিনে নিয়ে আসবো, তুই মরতে পারিস না। পরে গলায় দড়ি দিছিলাম ফ্যানের সাথে। সেদিন মারা গেলে অনেক ভালো হতো, হয়তো বা আর এত দূর আসতাম না। পরে আমার আব্বু শুধু কাঁদছে শোনার পরে। আম্মু বলছে যে কেন এটা করতে গেল, আমার আব্বু কাঁদতেছে, হাত বললো তুই পাগলা মামা এরকম করছিস। আমি যে মা আমি মুক্তি চাইতে চাই, আর সহ্য করতে পারতেছি না। পরে যখন এই ঘটনা হয় তারপরে সবাই বললো যে তুই বের হয়ে যা বাড়ির থেকে, তুই থাকবি না, তোর জন্য অনেক মান সম্মান চলে গেছে, আর চাই না মান সম্মান চলে যেতে। পরে চলে এসেছি। আসার পরে এই ওই এসআই ভাইয়ের সাথে ফোনে কথা বলার পরে উনি আমাকে মানে একটা সেফটি জায়গায় রাখে। উনি উত্তরাতে ওনার ভাই আছে, ভাইয়ের বাসার সামনে একটা হোস্টেল আসছিল, ওই হোস্টেলে রাখছিল। হোস্টেলে রাখার পরে একটা ঘটনা হয়েছে, মানে হোস্টেলে ছিলাম যখন, তখন মানে উনি এসআই ভাইয়া টাকা দিত, আর আমাকে তো কিছু করতে হবে। তো তখন জব খুঁজছিল, যখন পাই নাই। পরে হোস্টেলের ম্যানেজার, টাকা একটা মানুষ কত আর টাকা দিবে, তার ফ্যামিলি আছে, তার বাচ্চা আছে, তাদের টাকা দেওয়া। মানে আমাকে হোস্টেলের ভাড়া হচ্ছে 5,500 টাকা, মানে এভরিথিং খাওয়া দিয়ে। তো আমাদের হোস্টেল সুপার ছিল একটা মেয়ে, ওর নাম সুস্মিতা। ও মানে আমাকে হোস্টেলের ম্যানেজার নানা রকমের কথা বলতো, যে কে তোমার ভাই হয়, টাকা দেয় না কেন। মাসের মানে 3 মাস মতন ওখানে ছিলাম। তো থাকার পরে মানে ওখানে থেকে বলছে যে তোমাকে টাকা দিবে কে, এই সেই হাবি যাবি, তুমি এখানে থাকো। হচ্ছে ম্যানেজার প্রত্যেকদিন আসলে পরে নানা রকমের কথা বলতো, মানে টাকার কথা বলতো, দিতে মানে লেট হয়ে গেছিল। তো ওই হোস্টেলের সুপার মানে ওই আপুটা হোস্টেলের অনেকের মেয়েকে মানে নানা রকমের জায়গায় দিত, আমি সেটা জানতাম না। পরে বললো যে হোস্টেলের একটা সভাপতি আছে, তুমি ওর সাথে একটু কথা বলে দেখতে পারো। তো আমি হচ্ছে ওই আপুর কথা শুনে আমি বলছি কেন আপু, ওনার সাথে কথা বলবো না। ওই হোস্টেলের ওই সুপার ওই আপুটা আমাকে ওই ওনার সাথে পরিচয় করে দেয়, কার সঙ্গে পরিচয় করে একটা ভাইয়ার সাথে, নাম বুলেট, উত্তরাতে থাকে। তোমাকে জায়গা করে দিল একজন এসআই, উনি তোমার টেক কেয়ার করতো। হ্যাঁ, হ্যাঁ, উনি তোমার কি লাগবে না লাগবে সেটা টেক কেয়ার করতো। তো এই আপু তোমাকে আবার আরেকজনের সঙ্গে পরিচয় করে দিচ্ছে, মানে এটা তো এসআই ইনফর্ম হওয়ার কথা। মানে উনি হচ্ছে হোস্টেলের সভাপতি, ঠিক আছে। বললো যে ম্যানেজার এরকম হ্যারাসমেন্ট করতে, তুমি ওনার সাথে কথা বলো। আমি জাস্ট কথা বলতে গেছি। এটা কে বলেছে? ওই হোস্টেলের সুপার, আচ্ছা। ওই মেয়েটা, হ্যাঁ, মানে ওনার নাম সুস্মিতা আপু। Okay. হ্যাঁ, তো এই সুস্মিতা আপু ওই ওনাকে নিয়ে আসে। ওনার আবার একটা গাড়ি আছে, জিপ, ঠিক আছে। বুলেটের? হ্যাঁ, বুলেটের, মানে বুলেটের জিপ না, বুলেটের বসের জিপ। আর Okay. বুলেট ওখানে চাকরি করে। ওকে। তো বুলেট হচ্ছে নানা রকম মেয়ে নিয়ে যায়, ওই বসের কাছে নিয়ে যায়। বুলেট আমাকে মানে ওই আপুটা বললো যে চলো যাই ওনার সাথে কফি আসি, আর ওনার সাথে সব কথা শেয়ার করো, তোমাকে এরকম হ্যারাসমেন্ট করতেছে, কয়েকদিন পরে টাকা দিবা, এই কথা বলার জন্য আমাকে নিয়ে যাই। যে কয়েকদিন মানে হোস্টেলের ম্যানেজার বলে দিবেন যে কয়েকদিন পরে টাকা দিব, এটা বলার জন্য তুমি যাবা। আমি ভাবলাম 2-3 দিন ধরে এরকম বলতেছে যে তুমি ওই ভাইয়ের সাথে দেখা করো, তাহলে বুলেটের কাছে আমাকে নিয়ে যায়। তারপরে জিপে ওঠে, আপু ওঠার পরে আপু কিছুক্ষণ পরে মানে গাড়ি দাঁড়ায় এক জায়গায়। তারপরে আপুকে নিচে নামার পরে ওই ভাইয়ের সাথে কথা বলে ভাইয়া উঠলো। ওঠার পরে আপু চলে গেল। আমি বললাম কেন? বলছে যে তুমি চলো তোমাকে হোস্টেলে পৌঁছাই দিয়ে আসি। আমি বলছি কেন, আপুর সাথে যেতে পারতাম আমি। দিয়াবাড়ি নাম শুনছেন? উত্তরা, হ্যাঁ। উত্তরার নতুন সেক্টর হয়েছে, ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পর একটা গাড়ি আসে। আসার পরে ওখানে ওই জিপের ভিতর আমার সাথে জবরদস্তি 3 জন ছিল। ওখানে আমার সাথে ওরা খারাপ কিছু করার পর ওটা ভিডিও করে রাখছিল। ভিডিও করে রাখার পরে মানে আমাকে রেপ করে, মানে 3 জন মানুষ আমার মানে হাত মানে ওনাতে আমার মানে এত চিল্লাচিল্লি করছি, মানে ওখানে দিয়াবাড়িতে কেউ ছিল না, মানে দুপুর টাইমে ফাঁকা জায়গায়, মানে ওখানে আমি চিনতাম না, সেদিন ফার্স্ট গেছি। উনি আমাকে ওই বুলেট আমার সাথে খারাপ কিছু করে, তারপরে ওই বুলেটের বস, তারপর আরেকজনা আমার হাত বাঁধা ছিল পিছনে। আমি হাত দিয়ে যে মানে ওদের মারবো, আমার এরকম একটা ইয়া ছিল, মানে আমার যদি হাত বাঁধা না থাকতো আমি ওদের মারতে পারতাম আমি, বাট আমার হাত বাঁধা ছিল, পা ধরে রাখছিল। ওকে। বাট আমার যদি হাত বাঁধা না থাকতো পিছন বলে, তাহলে জীবন আমি মানে ওরা আমাকে ঠেসে ধরে হাত বাঁধছে ওড়না দিয়ে, আমার নিজের ওড়না দিয়ে। বাট গাড়ি থেকে বেরোছে, বাড়ির লক করা ছিল, ঠিক আছে। আমি খুলতে পারছিলাম না, খোলার চেষ্টা করছি, চিল্লাচিল্লি করছি, মানে কালো গ্লাস দেওয়া, চারি সাইডে কালো, আর ভিতরে আমি। আমার সাথে ওরা এরকম করে, ভিডিও করে রাখে। তার 2 দিন পরে আমাকে মানে ওই হোস্টেলে যে আমি কোনো কথা বলিনি, চুপচাপ যাই, রুমের ভেতর ছিলাম। কি করবো, আমার মাথায় কাজ করছিল না। পরে তুমি বললা না যে এরকম কাজ করেছে তোমার সঙ্গে? বলছি
কি বলে? যে তুমি করছো, তুমি গেছো কেন, তুমি হচ্ছে পরে গাড়ি থেকে নেমে যাইতা, তুমি তো নামো নেই, তুমি গেছো কেন, তুমি আবার দিয়া বাড়ি গেছো কেন, এগুলো বলছে। ও আমার দোষ দিছে। হোস্টেলে তো চিল্লাচিল্লি করা যাবে না, তখন আমার সমস্যা হবে, সবাই ভাববে এই মেয়েটা খারাপ। চুপচাপ ছিলাম। তারপরে হচ্ছে 2-3 দিন পরে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে বলে যে তোমাকে ভিডিও দেখে দাও। আমি বলছি ভিডিও, কিসের ভিডিও? আপনি আমার নাম প্রথমে রিয়াজ এই করছি। বুলেট বলে? হ্যাঁ, যে আপনি মানে আমি প্রথমে ফোন দিতে বলছে যে আমি বুলেট বলছি। আমি বলছি ভাইয়া দেখেন আপনি আমার নম্বরে ফোন দিবেন না। আমি তখনও তার সাথে ভদ্রভাবে কথা বলছে, বেশি এড়িতেড়ি করিস না, তোর ভিডিও আছে, আই দেখে যা। আমি গেছি, যাওয়ার পরে ও আমাকে ভিডিও দেখায়। আমি তো শেষ। আমি সেদিন আমি মানে এরকম অবস্থা। সেদিন আমার সাথে 4 জন সেক্স করে। ওই ভিডিও দেখে ব্ল্যাকমেইল করে? হ্যাঁ, আমার সাথে 4 দিন এরকম করছে। পরে আমি এসআইকে বলছি ভাইয়া দেখেন আমি ভাবতে পারি না যে আমি আসলে সেদিন ওই আপুটা আমাকে বললো আর আপনার টাকা দিতে লেট করতেছেন, আমি কি করব বলেন। আর হচ্ছে মানে ম্যানেজার আমার সাথে ব্যবহার করছিল, এই জন্য আপু বললো যে তুই এই হচ্ছে হোস্টেলের সভাপতির সাথে কথা বল, তাহলে হবে। তো এগুলো বলছে, ওনার তো মাথায় এসেছে যে আমি একটা নিরাপদ, এরকম একটা জায়গা থেকে নিয়ে যে নিরাপদ জায়গায় রাখলো, উনি পরে নিজেকে ইয়ে করতেছে যে নিরাপদ জায়গায় রাখলাম। আর এখন যেদিন আমি বসি তার পরের দিন আমাকে এসছে শান্তিবাগ নিয়ে এসে একজন সাবজেক্টে বাড়ে বলে, তারপর আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পর আমি কি করব, আমাকে সেদিন শেড দিছে যে তোকে, তুই যদি আজকে না আসিস, আজকে তোর ভিডিও হচ্ছে নেটে ছেড়ে দেবো। গেছি ওনাকে না বলে। যাওয়ার পর সেদিন যাওয়ার পরে উনি আমার সাথে সেক্স করে, বুলেট করার পরে আমি বলছি তুই আজকের পর থেকে আমাকে ডাকলে জীবনে আসবো না। আর সেদিন ভাবলাম যে আমার লাইফে অনেক কিছু হয়ে গেছে যেটা করার মধ্যে, এবার মরলেও কিছু করার নেই, মরে যাবো, সমস্যা নাই। আর কোনোদিন এরকম কিছু করবো না, মানে তোর কাছে আসবো, এরকম আমি একটা ইয়ে করছিলাম। তো বলছিলাম যে আপনার যা করার তা করে নেন, আমি আর কোনোদিন আপনি ডাকলে আসবো না। তারপর থেকে আর ফোন দেয় না, বলছে যে আজকে আসলে তোকে ডিলিট করে দেবো, আজকে আসলে ডিলিট করে দেবো, এরকম বলতো। তো তুমি তো এসআই কে বিষয়টা জানাতে পারতা। জানাইছি। উনি কি তারপর বললেন? উনি বললো ওনার হচ্ছে মানে এসআই হচ্ছে ওনার মানে অফিসার, মানে ওসির উপরে, তার উপরে অফিসার, মানে মহিলা কি যেন এডিসি ম্যাডামকে বলে। এডিসি ম্যাডামের কাছে যায়, এডিসি ম্যাডাম বলতেছে আমি এখন কি করব বলো, ও যদি আমার এলাকার আন্ডারে হতে পারে তাহলে হতো, বাট ও তো উত্তরার। তো এবার যদি নেক্সট টাইমে তোমার ফোন দেয় তাহলে তুমি মানে এখানে নিয়ে আসলে পরে আমরা ম্যানেজ করে দিতে পারবো, তাছাড়া কি করব, মানে যদি এবার ফোন দেয়। তো তুমি এই ভিডিওটা যাতে পাবলিশ না হয় এটার ভয়ে তুমি বারবার ওর কাছে গেছো। হ্যাঁ, ভিডিওটাকে ডিলিট করেছে? ডিলিট ফোন ওর কাছে আর কপি আছে কিনা জানি না, বাট যেগুলো ছিল সেগুলো আমি সেদিন এইবার লাস্ট দিন যে ডিলিট করছি। বাট ও যদি আবার রেখে দেয় তারপর আবার আমাকে ডাক দেবে, এবার তো আমাকে মরা ছাড়া কিচ্ছু করার নেই। খুবই গুরুত্বপূর্ণ একটা জীবনের খুবই গুরুত্বপূর্ণ টালমাটাল একটা সিচুয়েশনে তুমি, বিশেষ করে বুলেটকে নিয়ে যে ভিডিওটা তোমার করা হয়েছে তোমাকে রেপ করার সময়, কি হলো তারপরে? তো বুলেট আবার ভিডিওটা একটা ছেলের কাছে দিছিল, ওর নাম জন, ও হচ্ছে উত্তরাতে থাকে। ওই ছেলেটা আমার পিছে পড়ছিল। তো ওই ছেলেটার মানে আগে থেকে পিছে পড়ছিল, বাট বুলেটের সাথে সম্পর্ক ছিল এটা জানতাম না। তো ওই ছেলেটার মানে বুলেট আবার হচ্ছে জনের কাছে ভিডিওটা দিছে, দেওয়ার পরে জন আমাকে ডাকছে যে তোর ভিডিও আছে দেখে যা। মানে আমার মানে ওই বুলেট অনেকের কাছে দিছে ভিডিওটা, দিয়ে আমাকে হ্যারাসমেন্টের ভেতর থাকতো, সবাই হাসাহাসি করতো, অনেকে দেখাইছে। আমার হোস্টেলের 2-3টা মেয়ের কাছেও দেখাইছে, যারা ওই ওই মানে 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 সুস্মিতা কাছে পড়ে যেমন বুলেটের কাছে গেছে, ওরা এখন বুলেটের কথা মতন চলতেছে। তো ওদের কাছে দেখাইছে। মানে একটা আপু এসে আমাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করছে তুই বুলেটের সাথে কি করছিস, সেই হবে যাবি, এগুলো আমাকে বলে। তো আমি তো বলছি যে আমি এত যাচ্ছি, আমাকে যখন বলছে যাচ্ছে তারপরে কেন বলে বেড়াচ্ছে, এজন্য লাস্টের দিন আমি অনেক ঝগড়া করছি। পরে জনের ডাক দিল, জনের কাছে গেছি। তারপর যাওয়ার পরে জনের চিল্লাচিল্লি করছে ওর বাসার ভেতর। জন আমার সাথে সেক্স করার পরে মানে চিল্লাচিল্লি করছে ডিলিট করো নাহলে কিন্তু ইয়ে হবে। পরে জন যে বাসায় থাকে ওই বাসায় আন্টিরে বলছি। তারপর জনের ফোন কারে নেওয়ার পরে মানে মেমোরিটা ভাঙছি। তারপর জন নেক্সট টাইমে আমাকে মানে মারে ফেলবে এরকম একটা হুমকি দিছে। মানে তারপরে আমি ভাইয়াকে এসআই ভাইয়া তারপরে বলছি সব কথা, সব ঘটনা তারপরে কে এসআই বলছি। তারপরে মানে এতগুলো স্প্রেড করার পরে? হ্যাঁ, তারপরে যখন আমাকে জন হুমকি দিছে, মারতে আসছিল হোস্টেলের সামনে, তখন আমি এসআই কে ফোন দিছি। তারপরে পশ্চিম থানার ওনার হচ্ছে ব্যাটসম্যান আছে, উনি আসে মানে ওই জনকে সরাই ফেলছে। তারপর সেদিন আমি উত্তরা থেকে চলে আসি।
চলে আসার পরে মানে এখানে বাসা ভাড়া নেই, মানে উনি সাবলেট ভাড়া দিয়ে দেয় এসআই। উনি তোমাকে এত উপকার কেন করতেছে? ওনার ইন্টারেস্টটা কি? এটা আমার কোশ্চেন, আসলে পাবলিকের কোশ্চেন। আসলে কি উনি আমাকে লাভ করে এটা উনি প্রকাশ করছে, বাট ওনার একটা বেবি আছে। তারপর উনি ভাবে যে আমার বোনের হলে পারে আমি কি করতাম, বা আমার রিলেটিভের কিছু হলে, আমার খালাতো বোনের হলে কি করতাম আমি, এটা বলে। আর উনি বলে, এসআই বলে যে আমি যদি বিয়ে না করতাম আমাকে নাকি তাকে সে বিয়ে করতো, বাট বিয়ে তো করতে পারবে না, এই জন্য জাস্ট একটু হেল্প করছে। বাট আমার চাকরিটা হলে পারে উনি বলছে যে পারলে তুমি চলে যাও, সমস্যা নেই, বাট আমি তোমাকে আর এরকম কষ্টের ভেতর রাখতে চাই না, ঠিক আছে? জাস্ট একটা ভালো লাইফ দিতে চাই। ওনার সাথে তোমার রিলেশনটা কি? যেখানে সাবজেক্ট আছে ওখানে হাজবেন্ড ওয়াইফের পরিচয় আছি, অ্যান্ড উনি আমাকে বলছে যে তুমি কিছু করো, তারপর পরবর্তীতে তোমাকে বিয়ে করতে পারি। বাট আমি তো বলছি না, আমি কোনো মেয়ের লাইফ নষ্ট করতে চাই না, এটা বলছি। এই তো মেয়ের লাইফ নষ্ট করতে চাই না মানে? মানে ওনার ওয়াইফ আছে, আমি ওকে তো ওকে। ওনাকে বিয়ে করতে পারবো না, এটা বলছি। আর ওনাকে আমি বলছি যে ভাই দেখেন আমার একটা চাকরি খুঁজে দেন আপনি, তারপরে আমার লাইফ মানে আপনি আর এত কিছু ভাবা লাগবে না, আর যা হয়েছে মানে উপকার যা করছেন, যা টাকা পয়সা খরচ করছেন, আস্তে আস্তে সব শোধ দিয়ে দেবো। উনি বলছে না, শোধ দিতে হবে না, But তুমি যদি আমার কোনো আপন, মানে উনি শুধু এটাই ভাবে যে আমার আমার কোনো আমার নিজের বোন হলে পরে আমি কি করতাম। তোমার সঙ্গে ওনার কোনো ধরনের অনৈতিক সম্পর্ক আছে? হ্যাঁ আছে। সো কোনো জায়গায় তুমি এসকেপ করতে পারোনি। ইনফ্যাক্ট স্কেপ করা যায় না, এটাই বাস্তবতা, রূঢ় বাস্তবতা। কেউই কোনো ইন্টারেস্ট ছাড়া হেল্প করে না, আমাদের সমাজের সবচাইতে জঘন্যতম আর বাস্তবতা। উনি আমাকে বলছে যে তুমি যদি আমার সাথে সেক্স না করতে চাও কোনো সমস্যা নেই, এসাই বলছে, নিজের মুখে দ্যাটস আ বলছে। ডিফারেন্ট থিং। মানে আমি যদি না চাই তাহলে জীবনে কোনোদিন হবে না। আর এটা আমাকে বলছে, আর জাস্ট তোমাকে সেক্স করার জন্য তোমাকে আমি হেল্প করছি এটা কিন্তু না, এটা আমাকে বলছে। বাট আই মিন সেটা প্রমাণও পাইছি। ফাইন, তোমার দিন কাটা কিভাবে এখন? তোমার লাইফের শিডিউলটা কি? মানে আমি একটা জব খুঁজছি, এই সামনের মাস থেকে 1 তারিখ থেকে আমি জয়েন করবো সেখানে। বেলে রোডে একটা হচ্ছে জব পাইছি, একটা রিসেপশনে। ফ্যামিলির কি অবস্থা তোমার? যোগাযোগ নেই। বাবার কি অবস্থা? বাবা মারা গেছে শুনছি, মানে আমার চাচাতো ভাইয়ের সাথে কয়েকদিন আগে কথা হলো, ইমুতে কথা বলছি, মানে ইমু নাম্বারটা আছে বাট সেল নাম্বারটা ইয়া হয়েছে। তো ইমুতে আমার চাচাতো ভাইয়ের সাথে কথা বলছি, যে বললো যে জানালো 4 দিন পরে আমাকে বললো যে তোর আব্বু মারা গেছে, সে হয়ে যাবি, বললো আমাকে। কয়দিন পরে জানছো? 4 দিন পরে। যদি আমার ফ্যামিলির কেউ জানে শোনে, তাদের জানানোর জন্য এসেছি বলতে যে কেন আমি এই রাস্তায়, কেন এই পরিস্থিতি আছি, সেটা আমার ফ্যামিলিকে জানাতে চাই, এই জন্য আসছি। মনে হয়েছে যে ওরা যা ভুল ভাবতেছে সেটা আমি না, বাট সব দোষ আমার ছিল, প্রত্যেকটা দোষ আমার ছিল। আর এর সাইড অনেক ভালো করবে আল্লাহ, ঠিক আছে? উনি আমাকে হেল্প করছে এই জন্য, তো আল্লাহ যেন তার ভালো করে, আর আমার আম্মু যেন ভালো থাকে এটাই চাই। ফ্যামিলি সবাই ভালো চাই, সবার আমার জন্য সবার প্রবলেম ছিল, ওরা এখন ভালো আছে, ভালো থাকুক এটাই চাই। আমি শুধু একটা ভালো লাইফ চাইছিলাম, সেটা পাইলাম না, এই কালেও পাইলাম না, পরকালেও কোনোদিন পাবো না, এটা আমি জানি। প্রিয় দর্শক, আপনারা কিন্তু জানেন যে বর্তমানে এখানে তুলে ধরা হয়েছে জীবনের গল্প আর জিকির বিষয়টি আপনারা যদি দেখেন তাহলে কিন্তু তার মিডিয়া থেকে মূলত এইরকম মানে সকল যে জীবনে ঘটে যাওয়া যা কিছু সবকিছু কিন্তু এখানে উল্লেখযোগ্য হিসেবে তুলে ধরা হয়। তাই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনি যদি প্রথম দিকে দেখেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনারা জানেন যে সকল বিষয়গুলো মূলত এখান থেকে তুলে ধরা হয় তারই ধারাবাহিকতা কিন্তু আপনারা দেখে থাকেন, এবং সেগুলো কিন্তু এখান থেকে তুলে ধরা হয়। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।